নির্মল চিত্তের যুথিকার মনেও কখনো এমন ঈর্ষাপরায়ণতার বীজ অঙ্কুরিত হয়নি। বিত্তশালী প্রথিতযশা পরিবারে যার জন্ম ঈর্ষা করার মতো উপযুক্ত জন বা বিষয়বস্তু তার থাকবে কোথা থেকে? বরঞ্চ তাবৎ প্রতিবেশীরা তার অবস্থান দেখে হিংসায় ফোঁসফোঁস করে। কিন্তু আজ অভিনবের জন্য সাধারণ একটা মেয়ে তার ঈর্ষার পাত্র হল। যুথিকা আর চোখে আশার চলে যাওয়া দেখে একটু উন্মনা হয়ে পরক্ষণেই চঞ্চলা হল। হাসিমুখে এগিয়ে গিয়ে বসল অভিনবের পাশে, বিছানার এক প্রান্তে। কেমন আছো এখন? বারবার বলেছি আমাদের এই দেশে রাজনীতি করে কিচ্ছু হবে না, ক্ষতি ছাড়া। এখন দেখো অবস্থা। বলে সউদ্যোগে অভিনবের তাবর তাবর ক্ষতগুলো সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছিল যুথিকা। ঢাকা থাকাবস্থায় একবার গিয়েছিল সেখানে। ব্যস্ততার কারণে খুব বেশিক্ষণ থাকা হয়নি। তখন অভির তবিয়ত সংকটাপন্ন ছিল। অভিনবের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও এতক্ষণ আশাবরীর সঙ্গে কথা বলতে গিয়ে বেশ হাঁপিয়ে গিয়েছে সে। এখন যুথিকার জবাব এসে মৃদু করে জানাল, ভালো আছি। যুথিকা কথা চালিয়ে গেল, ঔষধপত্র খাওয়া হচ্ছে নিয়মিত? হু। কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবে? আমার ইমিউনিটি সিস্টেম বেটার, খুব তাড়াতাড়ি। সেপ্টেম্বরের দিকে মিউজিক ভিডিওটার শুটিং ডেট ফিক্সড হয়েছিল, ততদিনে ব্যাক করতে পারবে? অভিনব দুর্বল অথচ চোখা দৃষ্টিতে তাকায়। আমি নড়তে পারছি না আর তুমি শুটিং নিয়ে চিন্তা করছো? যুথিলা মৃদু মাথা নেড়ে জিভ কাটল। না না, তা নয়। এটুকু বলে সে একটু চুপ করল। এরপর এতক্ষণের প্রাঞ্জলতায় কৃষ্ণমেঘের ছায়া নামিয়ে বলল, আচ্ছা, মেয়েটা কে? তোমার সেবা যত্ন করছিল দেখলাম। পোশাক আশাক দেখে তো রিলেটিভ বলেও মনে হয় না। কোনো মেয়ে? অভিনব চোখ কুকড়ে একটু ভাবে, এরপর হঠাৎ বলে ওঠে, ও দুলুর টিউটর। ওই আমাকে রক্ত দিয়েছিল। বেশ মিষ্টি আর সহজ সরল একটা মেয়ে। বলতে বলতে আনমনে মুচকি হাসে সে। যুথিকা দেখে এতক্ষণ অবধি একটা বাক্যও সে হেসে কিংবা প্রফুল্লতা নিয়ে বলেনি, আর এখন ওই মেয়েটার প্রসঙ্গ উঠতেই ঠোঁটের কোণে হাসি উপচে পড়ে। দেখেই যুথিকা ভেতরে ভেতরে ভীষণ অসন্তুষ্ট হয়ে বাকনিয়ন্ত্রণ বিসর্জন দিয়ে বলল, রক্ত দিয়েছে ভালো কথা। ঘরে এসে এত ঘেঁষাঘেঁষি কেন? শুনো, ওদের থেকে সাবধানে থাকবে। অভাবে স্বভাব নষ্ট বলে একটা কথা আছে না? রক্ত দিয়ে বাঁচিয়েছ বলে তোমায় কিনে ফেলেনি। অভিনবের চোখ জ্বলে ওঠে। সুস্থ থাকলে এই মুহূর্তে যুথিকার সঙ্গে নিশ্চিত একটা মনোমালিন্য হয়ে যেত। অসুস্থ অবস্থায় না পারছে জোর দিয়ে কথা বলতে, না পারছে অন্য কিছু করতে। এসব কথা কেন বলছ? আত্মসম্বরণ করে বলল অভিনব। যুথিকার নিখাদ উত্তর, ওই মেয়েটাকে আমার ভালো লাগেনি। কারণ? কোনো কারণ নেই। সেদিনও দেখলাম তোমার বাসা থেকে কেঁদে কেঁদে বেরোচ্ছে। তুমি খাপোছাড়া কথা বলছো যুথিকা। তোমার মুখে এসব মানায় না। শিল্পীদের মন আয়নার মতো পরিষ্কার থাকতে হয়। একটা নিরপরাধ মেয়ের বিরুদ্ধে এমন কথা আমি তোমার কাছে আশা করি না। তাছাড়া আশাবরীর মতো নির্ভেজাল মেয়ে আমি দ্বিতীয়টি দেখেছি বলে মনে পড়ে না। গোবেচারা ধরনের কোনো মেয়ের ক্যারেক্টারে অভিনয় করলে তুমি ওকে ফলো করতে পার। অভিনবের শেষোক্ত বাক্যে গুড় শ্লেষের মৃদু আভাস মেলে। যুথিকা বিচক্ষণ নারী, শ্লেষার্থরা বুঝতে পেরে সে উত্তাপ নিয়ে বলল, আমার কাউকে ফলো করার প্রয়োজন নেই। বলেই সে আলগা হয়ে ওঠে তেরোছাভাবে অভিনবের মুখের ওপর ঝুঁকে বলল, এই গায়ক সাহেব। আমাকে সবাই তেজি নায়িকা বলে। তাই যদি হয় আমার তেজ তোমার হৃদয় ছুঁতে পারল না কেন এখনো? অভিনব চোখ ঘুরিয়ে ম্লান হাসল। মৃদু মৃদু করে উচ্চারণ করল, আম্মা এসে পড়বে।
যুথিকা অভিনবের ঘোরানো চোখ দুটোর দিকে পিটপিটিয়ে তাকিয়ে ওর মুখের ওপরেই বড় একটা নিঃশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়াল। সবকিছু ঠিকঠাক মতো করো। আমি মাঝে মধ্যেই সময় পেলে আসব। ভালো থেকো। টাটা। ধিমে তালে মাথা নেড়ে সায় দিল অভিনব, এরপর আকণ্ঠ নিমজ্জিত হল ভাবনার সফেন সমুদ্রে। শরীরটা নিথর হয়ে রইলেও মস্তিষ্ক তো সদা প্রাণচঞ্চল হয়ে নানান ভাবনার কুড়ি ফুটাচ্ছে মনের ডালে ডালে। যুথিকার রাগ, চঞ্চলতার সঙ্গে তো সে প্রয়াসী পরিচিত, কিন্তু নিরীহ কারোর বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ-অনুযোগের বাক্যবাণ ছুড়ে দিতে এই প্রথম দেখল। এমন তো সে ছিল না কোনো কালেই। সে কেনই বা নির্দোষ, নির্মল আশাবরীর ওপর এতটা ক্ষুব্ধ হবে? শুধু তার সুদেহ সৌষ্ঠব, রূপ আর অভিনবের ঘনিষ্ঠতাই এর এক এবং অভিন্ন কারণ? মেয়েটার অযাচিত প্রেমোন্মত্ততা কিভাবে বিতাড়িত করা যায়? ভাবতে ভাবতে অভিনবের বলহীন মাথার নিউরনগুলো যেন ক্লান্ত হয়ে পড়ল, চোখের পাতা জড়িয়ে এল। অশান্তির একটা ঘুম নেমে এলো সমস্ত দেহমন জুড়ে। আশার সেমিস্টার ফাইনাল ঘনিয়ে এল। পরীক্ষার প্রস্তুতি তার মুষ্টিমেয় সন্তোষজনক। অন্যান্য শিক্ষার্থীদের মতো হাহুতাশ আর দুশ্চিন্তা নেই বললেই চলে। থাকার প্রশ্নই উঠে না। রান্নাবান্না আর টিউশনির পর বাকি সময়টা যে মেয়ে পড়াশোনার পেছনে ব্যয় করে তার পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা থাকা কি শোভা পায়? অবশ্য গণিতশাস্ত্রে সে একটু কাঁচা, তবে সেটা অজ্ঞতা নয় বরং যথাযথভাবে পড়াশোনা থেকে বঞ্চিত হবার কারণেই হয়েছ। এ কারণে সে শেষ একটি মাস সিআই স্যারের কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল। আলী সাহেব তো আশার আর্থিক অবস্থা এবং পড়াশোনার প্রতি আকর্ষণ সম্পর্কে অবগত। উপরন্তু প্রাণাধিক ছেলেকে আশাবরী দুঃসময়ে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। সব দিক বিবেচনা করে তিনি আশাকে সবার অজ্ঞাতেই বিনামূল্যে পড়ার সুযোগ করে দিলেন। এই মহানুভবতায় আশা যেমন আহ্লাদিত হল তেমনি তার মনোবল দৃঢ় হল। সেই থেকে সকাল ৮টার দিকে কোচিং সেন্টারে তার রোজ যাতায়াত হয়। এদিকে মেসে আরেক কাণ্ড ঘটে গেল। রাতে জেনি ছাতো থেকে ফিরে চেঁচামেচি শুরু করে দিল, সে এই দায়ুষে ভর্তি মেসে আর থাকবে না। শীঘ্রই সে প্রত্যাবর্তন করবে। তারিন স্নানাগারে ছিল। আশা শুয়ে পড়েছিল। সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে আতঙ্কিত গলায় প্রশ্ন করল, কেন? কি হয়েছে? আরে ওই লুচু বাড়িওয়ালা বেটা। আমি ছাদে গেছিলাম, আর হঠাৎ করে এসে গায়ে হাত দেয়। আমি দূরে সরে বললাম, কি রে, সমস্যা কি? তোর একটা বউয়ে কি তোর কাজ হয় না? জারতার দিকে নজর দেশ। সে এসে আমার হাত ধরল। কেমন বেজন্মা দেখো। এরপর আশার ডগমগ চোখে সীমাহীন কৌতূহল। তারপর আর কি? ঠাস করে চড় মারছিলাম। ছাদের রেলিং তো হাঁটু সমান, তার ওপর বৃষ্টিতে স্যাঁতসেঁতে ফ্লোর। স্লিপ খেয়ে উল্টায়া পড়ছে নিচে। ভাবছিলাম মরে যাবে, কিন্তু মরে নাই। নিচে যে টিনের ঘরগুলা আছে ওগুলাতে গিয়ে পড়ছে হাউমাউ করে। বুঝই তো রাতের বেলা। একজোড়া স্বামী স্ত্রী টিনের ঘর থেকে বেরিয়ে এসে তারে উদ্ধার করল। ব্যাটার হাত পা মচকে গেছে শুধু। ততক্ষণে তারিন স্নানাগার থেকে বেরিয়ে এসেছে তোড়জোড় করে। জেনি এত জোর গলায় কথাগুলো বলছিল যে ভেতরে থেকেও সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। এসেই সে চোখ ডবডব করে উল্টো নিঃশ্বাস টেনে ভয় প্রকাশ করে বলল, করছোটা কি? কিছু হয়ে গেলে কি হতো? ভাগ্য ভালো কিছু হয়নি, না হলে পুলিশ এসে উফ ব্যাটার হর্ষ পাওয়ার বেশি ভাই। এই মেসে আর থাকব না। চিন্তার কারণ নেই। ও লজ্জায় তোমার কথা কাউকে বলবে না। তাছাড়া আমরাও ভাবছি মেস পাল্টাব। আশার যাতায়াতে অসুবিধা হচ্ছে। সবার সুবিধা হয় এমন একটা জায়গায় স্থানান্তর করতে হবে।
তাড়াহুড়ো করলে তো হবে না। আশা আর জেনি মাথা নাড়ল। সেই রাতেই মেস সদস্যদের মধ্যে গোলবৈঠক হল এবং পরদিন সবার সুবিধা অনুযায়ী একটা মেসের অন্বেষণের জন্য নেমে পড়ল। কিন্তু অচিরাত কোনো সুবিধাপোযোগী কোনো মেসের সন্ধান মিলল না। একদিন উন্নতি তো আরেক দিক শূন্য। তবুও সদস্যদের বিরাম নেই। চপল মুরগি যেমন মালিকের ঘরে খাবার থাকার সত্ত্বেও সারাটা দিন ঘুরঘুর করে খাবার তাবাস করে, এরাও ঠিক সেভাবে মেস থাকার সত্ত্বেও শহরের নানা গলিঘুজিতে তাদের অক্লান্ত চেষ্টা চালাতে লাগল। কিন্তু ওদিকে মুরগির যেমন জাহাবাজ মোরগ আছে, এদিকে এদেরও তেমন চরিত্রহীন ওরম্বা এক বাড়িওয়ালা আছে। অভিনবের গাড়িবহরে অতর্কিত হামলার আসামিদের সিসিটিভির ফুটেজের সাহায্য নিয়ে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতারের আগেই সম্প্রতি তাদের প্রত্যেকেরই জিহ্বা কর্তৃত হয়েছে, হাতের আঙুল সেচে ফেলা হয়েছে নৃশংসভাবে। তদন্ত কমিটি বেশ বুঝতে পারল, জবানবন্দি দেওয়া থেকে বিরত রাখাই এর একমাত্র উদ্দেশ্য। সুতরাং আদালত এই বিষয়ে তদন্ত চালানোর নির্দেশ দিল আর আসামিদের চিকিৎসাপূর্বক হাজতে পাঠাল। এর মধ্যে বেনামি একটা পক্ষ মামলা ডিসমিস করার জন্য বেশ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, কিন্তু লাভ বিশেষ হয়নি। যদিও অভিনব বেশ জানে এই হামলার নেপথ্যে ব্যক্তিটি কে, তবুও কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া আঙুল তোলাটাও বুদ্ধিমানের কাজ নয়। কাজেই তাকে আপাতত চুপ থাকতে হল। এদিকে তার শরীর সেরে উঠছে দিনকে দিন। বিরাট ক্ষতগুলো শুকিয়ে গিয়ে তাতে প্রাণসঞ্চার হচ্ছে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে। সেদিনের পর থেকে আশা দুলুকে পড়িয়ে যাবার সময় এক পলক দেখা দিয়ে যায়। মাঝে মধ্যে তড়িঘড়ি করে ফেরার প্রয়োজনে দ্বিতলায় আসা না হলে পরের দিনই অভিনব রগুড়ে গলায় অভিযোগ চাপায়, আশাবৃ, কাল আসনি কেন? আমি তো ভাবলাম জহির আবার এসে তোমায় নিয়ে গেল কি না। জবাবে আশা সাহসিকতা দেখিয়ে বলে, নিয়ে গেলে তাই কি? আমি আর ওকে ভয় পাই না। সেদিন আচ্ছামতো মেরেছিলাম, অনেক শান্তি লেগেছিল। অভিনব দুস্থ গলায় বলে, তোমার রক্তের সব ভয়ডোর আমাকেই দিয়ে দিয়েছ বোধ হয়। এজন্য তুমি সাহসী হয়ে উঠছ। কিন্তু এরপর তো ও বসে থাকবে না। ছোটজনের হাতে মার খেয়েছে, তার মাথায় খুন চেপে গেছে এটা নিশ্চিত। এখন তোমাকে পেলেই ভর্তা বানিয়ে খাবে। শুনে আশার অন্তরাত্মা থরথর করে কেঁপে ওঠে। জহির ফিরে এলে প্রতিশোধ না নিয়ে নিষ্কৃত হবে না এটা নিশ্চিত। আশার স্বভাবসিদ্ধ ভীরু মনে আবারও ভয়ের পুনঃসঞ্চার হয়। আর দৃষ্টিতে এই দৃশ্য দেখে অভিনব মিটিমিটি হেসে বিশেষ তৃপ্তি লাভ করে। মেয়েটার সাহসোদ্দীপ্ত কপট মূর্তির চেয়ে বোকাটে সদাভীত সন্ত্রস্ত হরিণীর মতো মূতিটাই সবচেয়ে বেশি চক্ষু শীতল করে। তুমি ভীমরানী হয়েই থাকো আশাবৃ। সে যাক, সেসব দিন এখন অতীত। এরপর বেশ কিছুদিন পেরিয়ে গেছে। আশার সেমিস্টার ফাইনাল শুরু হয়ে গেছে। প্রায় পুরো 1 মাস ধরে চলবে পরীক্ষা। এর মধ্যেই দুটো সমাপ্ত হয়েছে। দুটো পরীক্ষাই আশা ভালো দিয়েছে। পরীক্ষা উপলক্ষে এই বাড়িতে খুব কম আসা যাওয়া হয় বিধায় গায়কেও আর অত উদ্বেগ নিয়ে দেখতে যায় না সে। তাছাড়া আর দেখারই বা কি আছে? তিনি তো দিব্যি সুস্থ হয়ে উঠে বসেছেন। ধীরে ধীরে হাঁটছেন বিশালাকৃতির শোভান্বিত ঘরটার এধারোধারে। শুধু শুধু বাড়াবাড়ি। আগামী পরশু মোটামুটি জটিল একটা বিষয়ের পরীক্ষা রয়েছে আশার। মাঝখানে যে কয়েকটি দিন অনভিপ্রেত আর্থিক অসচ্ছলতার কারণে আশা ক্লাসে উপস্থিত হতে পারেনি। তখনকার অপঠিত চ্যাপ্টারগুলোর একটু এগিয়ে নেবার জন্য দুলুকে পড়ানো শেষে আলী সাহেবের শরণাপন্ন হয়েছিল সে। থেকে থেকে কখন যে ঘড়ির কাঁটায় রাত 10টার ঘরে পৌঁছল তা ছাত্রী শিক্ষক দুজনেরই উৎপ্রেক্ষার অতীত। ঘড়ির দিকে তাকিয়ে আশা তড়িৎ গতিতে চমকে ওঠে বলল, স্যার, 10টা বেজে গেল। আমি কিভাবে মেসে যাব? চিন্তা করো না, তুলি তোমাকে পৌঁছে দেবে, অভয় দিয়ে বলল আলী সাহেব।
আশা তাড়াতাড়ি বইপত্র গুছিয়ে ব্যাগে পুরে নিল। তার ঋজু মন অভিভাবকতুল্য তারিণীর গঞ্জনার ভয়ে ভীতা হয়ে কীটাক্রান্ত পাতার মতো কুঁকড়ে গেল যেন। নিচতলায় লোক পাঠিয়ে জানা গেল তুলি অভিনব থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে। মুখে খবরটা শুনে জেসমিন আক্তার রসুইঘর থেকে ব্যস্তসমস্ত হয়ে ছুটে এসে বললেন, কি এত চিন্তার কি আছে? আজকে রাতটা থেকে যাও মেয়ে। আগেও তো এই বাড়িতে একবার ছিলে, আজও না হয় থাকলে। অসম্ভব। আশার লাবণ্যময় ঠোঁটদ্বয় গলে কথাটা এমনভাবে বের হল যে জেসমিন আক্তারের মুখখানা নিমেষেই কালো হয়ে গেল। আশা তাড়াতাড়ি করে কথাটা শেষ করল। আসলে কি, থেকে গেলে সমস্যা হয়ে যাবে। আমি মেসে রান্না করে আসিনি। একটা মেয়ে আছে, সে খুব রেগে যাবে। ফোন করে বলে দিলই হবে, এত রাতে আমি তোমাকে বের হতে দিচ্ছি না। দেখো 10:30 বাজতে চলল। অনন্যপায় হয়ে আশাকে রয়ে যেতে হল। মনে ভাবল, আগে তার সাথে সাধারণ বাক্যবিনিময় হতো না তেমন। আর এখন কত যত্ন, কত চিন্তা। শুধু ছেলেকে রক্ত দিয়ে বাঁচিয়েছে বলে। অথচ ছেলেও যে তাকে কতবার বাঁচিয়েছে তার হিসেব কি আর মা রাখে? আশার মনে হল, এসব যত্নআত্তি গ্রহণ করাও গোস্তাখি হবে। উফ, দুর্বিষহ। কিন্তু উপায়ন্তর নেই। এরা সবাই হঠাৎ করে মাটি ফুঁড়ে বেরিয়ে এসে তার অসার বন্দনায় নেমেছে। এড়ানোর পথ নেই। আস্তাবল ছেড়ে প্রসাদে কি ঘোড়ার ঘুম হয়? যদি হয় তবে সে নিছক ঘোড়া নামে কলঙ্ক। আশাবৃরও এই শিখরচুম্বী প্রাসাদে ঘুম হবে না। অন্ধকারে কারো শক্তপোক্ত কায়ার সঙ্গে ধ্রুস লেগে প্রায় ভূপতিত হতে হতে দাঁড়িয়ে গেল আশা। অপরপক্ষের মানুষটি ব্যথাসূচক ও শব্দ করে দূরে ছিটকে পড়ল। পুরুষ মানুষ, গায়ক। আশা তাড়াতাড়ি সুইচবোর্ড হাতড়াতে হাতড়াতে ভাবল, উফ, মানুষটা দরজার পাশে কিভাবে এলো? একসময় ঝপ করে লাইট জ্বলে ওঠল। ঘরের রন্ধ্রে রন্ধ্রে জিয়ে থাকা অন্ধকারে আলো থিতু হল। অল্প দূরে বুকে হাত দিয়ে ঘুম জড়িত চোখ আর কুচকানো কপালে দাঁড়িয়ে আছে অভিনব। আচমকা ধাক্কা খাওয়া মানুষটিকে চিনতে পেরে সে দ্বিগুণ বিরক্তি প্রকাশ করল। উফ, আশাবৃ! এতদিন পর দেখা দিল, তাও কিনা এত রাতে গরুর মতো ধ্রুসাধ্রুসি শুরু করেছ? আশা ভীষণ অপ্রতিভ হল। রাতে অনেক সংকোচ নিয়ে সবার সাথে খাওয়ার পাট চুকিয়েছে সে। তাকে দেওয়া নির্দিষ্ট কক্ষে ঘুমাতে যাবার আগে আগে সে দেখল, গায়কের মা ছেলের জন্য ট্রেতে করে খাবার নিয়ে যাচ্ছেন। তিনি সামনে দিয়ে হাঁটছেন আর পিছন পিছন একজন ট্রে বহন করে নিয়ে যাচ্ছে। দেখে আশা খাদাবোচার মতো নিজেই খাবারের দায়িত্বটা নিয়েছিল। এখানে এসে এমন ঘটনা ঘটবে কে জানত? মেয়েটি ট্রেটা আয়তকার টিপয়ের ওপর রেখে চলে গেল। আশা ভয়ার্ত চোখে তাকিয়ে আর্স্ট গলায় বলল, দেখতে পাইনি। আপনার লেগেছে? না, অত লাগেনি, কিন্তু তোমার গরুর মতন 2টা শিং থাকলে তখন লাগতো হয়তো। বসো, আমি মুখ হাত ধুয়ে আসি। বলে ক্লিষ্ট শরীরটা অনেক কষ্টে বহন করে বাথরুমে প্রবেশ করল অভিনব। আশা ধীরে সুস্থে বিছানার ওপর বসে বর্তনে খাবার সাজিয়ে রাখল। মিনিট 2 পর অভিনব বেরিয়ে এসে তোয়ালে দিয়ে খুবই ধিমেতালে মুখ হাত মুছতে মুছতে অভিনব এত রাতে আশার আগমনী বৃত্তান্ত জেনে নিল। সব শুনে সে কোনো রূপ মন্তব্য না করে জোরতাহীন গলায় ভিন্ন একটি প্রসঙ্গ উত্থাপন করল। ঘরছাড়া কন্যা, আমার এক কলিগ তোমাকে অনেক পছন্দ করেছে। ওর নাম আলভি। মিউজিক কম্পোজার। সেদিন নাকি সিঁড়িঘরে দেখেছিল তোমাকে। ওতেই লাভ অ্যাট ফার্স্ট সাইট। ওর মাও নাকি বিয়ের জন্য পাত্রীটাত্রী দেখছে। এখন সে মাকে তোমার কথা বলতে চায়। তুমি কি এসব নিয়ে কিছু ভাবছ? ছেলেটা কিন্তু। অভিনবের কথা শেষ হবার আগেই আশা 2 হাতে মুখ গুজে নিঃশব্দে কেঁদে ওঠল।
অভিনব তৎক্ষণাৎ খুঁড়িয়ে হেঁটে এসে আশা পাশে বসে বলল, ও কি কাঁদছ কেন? এখনো তো বিয়ে হয়ে যায়নি। আশা ঢাকা মুখেই রোরুদ্যমান গলায় বলল, আমার সঙ্গে এমন করবেন না। আমি বিয়ে করব না। অভিনব সহজভাবেই হাত উল্টে বলল, ভালো কথা, নাই করলে বিয়ে। আমিও ওকে বলেছিলাম এই কথা, কিন্তু ও তোমার মুখের কথা শুনতে চেয়েছিল। কিন্তু আজ না হয় কাল তো বিয়ে করতেই হবে। বলতে বলতে অলসতা ভরে খাটে পা তুলে বসে খাওয়া শুরু করল অভিনব। আশা মুখ থেকে হাত নামিয়েই কিশোরীর মতন ঠোঁট ফুলিয়ে বলল, আমি কখনোই বিয়ে করব না। যেদিকে যাই সেদিকেই খালি বিয়ে। এভাবেই তো ভালো আছি। অভিনব হাসল। ইট স ওকে কুল। তুমি না চাইলে হবে না। এখন তুমি আর সেই বাড়িতে বন্দি নেই, এখন তুমি স্বাধীন। তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়ার ক্ষমতা কারোরই নেই। আমি তোমার পাশে আছি। একবার তো বলেছিলেন আমার সাথে আপনি আর নেই। অভি একটু সময় নিয়ে মুখের গ্রাসটা চিবিয়ে গিলে মৃদু মাথা নেড়ে বলল, হ্যাঁ, উল্টাপাল্টা কিছু করলে আমার ছায়া থেকে বঞ্চিত হবে এটা ঠিক, সুতরাং সাবধান। বাড়তি কিছু আমার পছন্দ নয়। এই তুমি কয়েকদিন এলে না। এটা আমার পছন্দ হয়েছে। বেশ, আমি আলভিকে বলে দিব যে তুমি এখনই বিয়েটিয়ে করতে চাও না। আশা চোখমুখ মুছে স্বাভাবিক হল। ভক্ষণরত অভিনবের দিকে তাকিয়ে হাসল তার নয়নচকর হাসিটা, বলল, হ্যাঁ আচ্ছা, আপনি অনেক ভালো। অভিনব খাবারের প্লেট থেকে এক চিমটি মুগ্ধতা নিয়ে চোখ উল্টে তাকাল। মনে করিয়ে দেওয়া গলায় বলল, তাই? সেদিনই তো আমার বদনাম করে কলেজের ছেলেদের হাতে কানমলা খেয়ে রাস্তায় কান্নাকাটি জুড়ে দিয়েছিলে, আজ ভালো হয়ে গেলাম? হায় আল্লাহ, যাক, শুনো, তোমার মতো দুস্থ ছেলেমেয়েদের জন্য আমাদের সংগঠন বেশ কয়েকটা প্রকল্প হাতে নিয়েছে। সবগুলোর কথা না বলি, তোমার জন্য যেটা প্রয়োজন সেটা বলি। কক্সবাজারের কয়েকটা পাহাড়ি জনগোষ্ঠীর পরিবারের সাথে চুক্তি হয়েছে। ওরা প্রতি 6 মাস পর হস্তশিল্পের বেশ কিছু কাজ আমাদের দিবে আর আমরা সেগুলো শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করব। বেতের চেয়ার, মোড়া, গামছা, চাদর, এমন অনেক কিছু। চট্টগ্রামের মানুষ কতটা শৌখিন তা তো নিশ্চয় জানো। ওদের কাছে এগুলোর চাহিদা বেশি। তো মূল কথা হল, তুলিকে আমি আর আমার সঙ্গে রাখব না। মেয়ে মানুষ রিস্ক হয়ে যায়। ওর পরিবারে আর কেউ নেই। মামা খালু কয়েকটা আছে, ওগুলো বড় সুবিধার না। তাই ওকে একটা দোকান করে দেব। সেখানে তুমি সহ আরও কয়েকজন ছেলে মেয়ে থাকবে। বেশিরভাগই যেহেতু ছাত্রছাত্রী, তাই সবার সুবিধা অনুযায়ী সময় ভাগ করে নেবে। আর তুলি সেখানে সবসময় থাকবে। কি পারবে তো? আশা কোনো ভাবনাচিন্তা না করেই সজোরে হ্যাসূচক মাথা নাড়ল। পারব। মনে মনে বলল, আপনি আমার ধারণার চাইতেও ভালো গায়ক, না জানি আই কতদিকে কত কি করে বসে আছেন। ওর মনের কথাটা বুঝতে পেরেই বোধহয় অভিনব পরক্ষণেই বলে ওঠল, আমাকে অত মহান ভাবার কারণ নেই। আমি ইনভেস্ট করেছি মাত্র। বছর শেষে সেগুলো আমার অ্যাকাউন্টেই ফিরে আসবে। ফিরে না আসলে তোমাদের সব কটাকে হাজতে পাঠাবো বুঝলে? আশা আবারও মাথা নাড়ল। সে বুঝেছে। হু গুড, তোমার পরীক্ষা তো 3 তারিখ শেষ তাই না? 7 তারিখের দিকে আমরা সবাই কক্সবাজার যাচ্ছি। তুমিও যাবে সাথে। কাজগুলো দেখে আসবে। কক্সবাজার? ওখানে সাগর দেখা যায়? আমি কখনো সাগর দেখিনি। অভিনব খাওয়া পর্ব সাঙ্গ করল। ছোট একটু তোয়ালেতে মুখ হাত মুছে আসার কৌতূহলী দৃষ্টির দিকে তাকিয়ে বলল, নারীর সাগর দেখার প্রয়োজন পড়ে না, প্রত্যেক নারী নিজেই এক একটা সাগর। আশা ভ্রুবিভ্রমে জিজ্ঞেস করল, কিভাবে? অভিনবের হঠাৎ মনে হল,
মেয়েটাকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমন হাজারো মেয়ে তার পেছনে অষ্টপ্রহর উঠে পড়ে লেগেছে একটিবার দেখা করার জন্য, গেটের সামনে থেকে মন খারাপ করে ফিরে গিয়েছে, অথচ কেউই অন্তপুরে দেয়াল ভেঙে অভিনবের গা ঘেঁষতে পারেনি। আর এই আশাবরী কি এমন অনন্যসাধারণ কন্যা যে এত সহজেই অভিনবের পাশাপাশি বসে কাঁদছে, হাসছে, প্রশ্ন করছে? আর তার মনটাই বা কেন এমন বদখত, রসিক হয়ে ওঠে এই নিরতিশয় সাধারণ বেশভূষার মেয়েটাকে দেখে? না, অত লাই দিল চলে না। ভাবতে ভাবতে অভির ভাবনাব্যঞ্জক সুকুমার মুখশ্রী কঠিন, গম্ভীর হয়ে ওঠে। সে থমথমে গলায় পুরো রুম কম্পিত করে বলে, আশাবরী, যাও। আর একটা কথাও উচ্চারণ না করে এগুলো নিয়ে গিয়ে শুয়ে পড়। গায়কের খড়খড়ে কণ্ঠস্বরে আশা চমৎকৃত হয়ে একটু ত্রস্ত হল। উৎসুক দুচোখে পড়ল নিরুৎসুকের মেদুর ছায়া। সে আর বাক্যবিনিময় না উঠে দাঁড়িয়ে এটো খাবারগুলো নিয়ে আস্তে ধীরে ঘর ছাড়ল। সে রাতে সত্যি সত্যিই আশার ঘুম এলো না। আচম্বিতে অভিনবের দুমুখ আচরণের মানেও সে আর খুঁজতে গেল না। ওসব তার কাছে ঠুনকো বিষয়। নিজের এত সব প্রগতিশীল ভাবনার মধ্যে গায়কের আচরণ পরিবর্তনের হেতু অন্বেষণ ব্যাপারটি জায়গা পেল না। মাঝরাত অবধি বিছানার এপাশোপাশ করতে করতে আচমকাই আশার সমস্ত গা গুলিয়ে অপ্রতিরোধ্য বিম্মিষা আঘাত হানল। আশা তাড়াতাড়ি বাথরুমে গিয়ে বক্ষদেশ চেপে ধরে গলগল করে বমিতে রত হল। রাত যা খাওয়া হয়েছে সব যেন উদর দীর্ণবিদীর্ণ করে মুক্তি লাভ করল। বমির লালার সঙ্গে বেরিয়ে এলো চাকভাঙা ছোপ ছোপ রক্তের দলা। ভয়, বিস্ময়, আতঙ্কে অশ্বীভূত হয়ে সারারাত জেগে রইল আশা। সুস্থ কলেবরেও মৃত্যুসজ্জায় যমদূতের আগমনের অপেক্ষায় রোগীর মতন ওই বিমণ্ডিত ঘরের ওই নরম কোমল বিছানায় পড়ে রইল। শেষ রাতে যখন বাতাসের তরঙ্গে সুমধুর আজানের কলধ্বনি ভেসে এলো তখনই শ্রান্তিতে আশার চোখ বুজে এলো। সেই ঘুম ভাঙল সকাল 9টায়। অতপর বুঝা গেল আস্তাবল ছেড়ে প্রাসাদেও ঘোড়া ঘুমাতে পারে। পরীক্ষার কারণে কয়েকদিনের ছুটি মঞ্জুর করে মুখরোচক খাবার দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে গায়কের অভিজাত দালান থেকে বেরোতেই আশার দৃষ্টিগোচর হল কয়েকজন পুলিশ সদস্য আর খেপাটে জহির এদিকেই এগিয়ে আসছে। আড়াল থেকে ব্যাপারটা বোধিতে আনার জন্য আশা দ্রুত নিরাপদ দূরত্বে সরে এল। কিন্তু কিছুই বুঝা গেল না। দারোয়ানের বিপত্তি অগ্রাহ্য করে জহির এবং পুলিশ সদস্যরা গেটের ভেতরে ঢুকে গেল। এক্ষণে এমন বীরবেশে জহিরের পুলিশ নিয়ে এই বাড়িতে অনুপ্রবিষ্ট হবার কারণটা আশার হৃদয়ঙ্গম হল না। উপরন্তু পুলিশদেরও দেখে মনে হল না যে ওরা জহিরের ওপর ভরসা করে অভিনবের বাড়িতে এভাবে ঢোকার সাহস করেছে। আশার মনে হল কোথাও একটা কিন্তু অবশ্যই আছে, সেটা বুঝার জন্য আশা আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে অবশেষে ধীরে সুস্থে প্রস্থান করল। এখন গ্রীষ্মের প্রারম্ভের সময়। বৈশাখের দিন মানে আকাশময় রণরণে আধিপত্য চালায় সূর্যের প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড। কিন্তু আজ পরিবেশ অন্যরকম। বঙ্গোপসাগরে নিম্নচাপে কালবৈশাখীর ঝড়ের আভাস দিচ্ছে ঈশান কোণ থেকে পালিয়ে আসা মেঘের দলেরা। তল্লাটময় নেমেছে গাঢ় কৃষ্ণ মেঘের শীতল ছায়া। শহরের সর্বত্র এখনো অবধি গা জুড়ানো বাতাসের দল ক্রীড়া করে বেড়াচ্ছে অবাধে। তেজস্বী দিনমণি হঠাৎ রূপ পাল্টে মেঘপুঞ্জের কবলে পড়ে জোছনার মতো সাদাটে রূপালি আলো বিকিরণ করছে। পরিস্থিতি প্রতিকূল দেখে শহুরে লোকজনের ব্যস্ততা যেন দ্বিগুণ বেড়ে গেল। আশা খুব তাড়াতাড়ি পায়ে হেঁটে মেসে ফিরল। ফিরে রুমে প্রবেশ করতেই থমথমে মুখী তারিনের সামনে পড়ল। তার মুখ দেখে মনে হচ্ছে অপ্রত্যাশিত কিছু ঘটেছে বা রটেছে। পৃথিবীতে যা ঘটে তা রটে না, যা রটে মূলত তা ঘটে না। কিন্তু আশা তো গতকাল তাকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে ওরা তাকে ধরে বেঁধে রাতটা কাটিয়ে যেতে বলেছে। তাহলে কিসের নিমিত্তে বাইরের পরিবেশের মতোই তারিনের মুখের এই করুণ অবস্থা? এ তো ঝড়েরই পূর্ব আভাস।
আশা গা থেকে বোরখাটা উন্মুক্ত করে দূরে ছুঁড়ে ক্লান্তজনিত বড় একটা নিঃশ্বাস ফেলে তারিনের পাশে এসে বসল, কিছুক্ষণ আলামত বুঝার জন্য বসে থেকে শেষে দোলাইত চিত্তে সুধাল। কি হয়েছে তারিন? মন খারাপ নাকি? তারিন অপরাধ আন্ত মাথায় বলল, আশা, সকালে একটা ছোট ছেলে এসে তোমার জন্য একটা চিঠি দিয়ে গেছে। দীপ বড়ুয়ার চিঠি। সে চট্টগ্রামে আছে। ক্ষমা করো, আমি কৌতূহল দমাতে না পেরে চিঠিটা পড়ে ফেলেছি। সরি। বলেই বালিশের নিচ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দিল সে। আশা দুরু বুকে কম্পমান হাতে চিঠিটা গ্রহণ করল। চিঠি চাপাটির দিন তো কবেই গত হয়েছে। এই যুগে কেউ চিঠি দেয়? তাছাড়া আর কী বা করার? আশার কাছে তো আর মুঠোফোন নেই। কিন্তু কি আছে এই চিঠিতে, যা তারিনের মতো শক্তসামর্থ্য মেয়েকে বিধ্বস্ত করে তুলেছে? আশা উৎসুক অথচ শঙ্কিত চিত্তে কাগজটার ভাঁজ উন্মুক্ত করল মৃদু তালে। এরপর কুঞ্চিত কপালে মাত্র কয়েক ছত্র লেখাগুলোতে নিঃশব্দে চোখ বোলাতে বোলাতে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চোখ হয়ে ওঠল বিস্ময়াহত। ওষ্ঠপুট কলাপাতার মতো আকম্প। পরমুহূর্তেই সে চিঠিখানা হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে একাকার করে ক্ষিপ্তবোধ দূরে নিক্ষেপ করে তারিনকে দাঁতে দাঁত চেপে বলল, এসব মিথ্যা তারিন, এসব মিথ্যা। আমার এখন কি করা উচিত? তারিন নির্বাক নির্লিপ্ত হয়ে ভাবনার নদীতে অবগাহন করল। আশাকে নিয়ে কত কিছু ভেবেছিল সে। সব বৃথা হয়ে গেল। আশা আবারও অবিশ্বাসী গলায় বলল, আমি এসব বিশ্বাস করি না। দীপ ভাই আমাকে পাবার জন্য এসব বলছে। আশা চিঠিখানা কুড়িয়ে নিয়ে স্তব্ধ নিঃশ্বাসে আবারও একবার পড়ে নিল। কালো অক্ষরের কয়েক ছত্র লেখাগুলো তার ছলছল চোখের দিকে তাকিয়ে যেন ব্যঙ্গবিদ্রূপ করছে। ওই চিঠিতে যা লেখা ছিল তা এখানে হুবহু তুলে ধরা হল। সুপ্রিয় আশা, জানি ভালো আছো, তাই জিজ্ঞেস করা বাহুল্য। তোমার সঙ্গে যোগাযোগের কোনো পথ নেই দেখে এই পন্থানুসরণ করতে হল। আশা, তুমি আসলে বৌদ্ধ ঘরের মেয়ে। তোমার সম্বন্ধে সবকিছু জেনেই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম এবং তোমাকে ধর্মান্তরিত করতে চাপ দিয়েছিলাম। এছাড়াও তোমার অজানা এমন কিছু আছে যা আমি জানি। আমি আর চেপে রাখতে পারছি না। আজ বিকেলে মুরাদপুর ওভারব্রিজের কাছে চলে এসো। তোমার সব জানা প্রয়োজন। আমি কিন্তু রাতেই ফিরে যাব। ইতি, তোমার চক্ষুশুল হিতাকাঙ্ক্ষী দীপ বড়ুয়া। চিঠিটা হাতের মুঠোয় চেপে আসা উন্মনা বিমূঢ় হয়ে বসে রইল। দীর্ঘ ২১টি বছর ধরে যে শিক্ষা দীক্ষা আর সংস্কৃতির বুকে ধরে সে বড় হয়েছে, আজ যেন সেটি ছাড়বার ডাক এসেছে। আশা তা সহজে মানতে পারল না। মানুষ জন্মে, মানুষ হয়ে। আশেপাশের সমাজ সংস্কার আর পরিবেশই তাকে ধর্মের গণ্ডিতে আবদ্ধ করে। আশা কিছুতেই একজন সাধারণ মানুষের কয়েক ছত্র লেখায় ২১ বছরের লালিত ধর্মবিশ্বাসকে বিসর্জন দিতে রাজি নয়। তার মনে হল, আশাকে পাবার ভয়ঙ্কর বাসনা দীপকে অন্ধ করে তুলেছে, যার কারণে সে পৃথিবীর নিকৃষ্টতম কাজটি করতেও রতিপরিমাণ বিচলিত কিংবা কুণ্ঠিত হবে না। অনেকক্ষণ পর তারিনের মুখে কথা ফুটল, তাহলে তুমি বিকালে দেখা করতে যাচ্ছ উনার সাথে? চিঠি কুড়াতে গিয়ে আশা সেখানেই বসে পড়েছিল। তারিনের ভারী গলা শুনে সে পেছনে তাকাল। গড়িয়ে পড়তে উন্মুখ টলটলে চোখের পানিগুলো মুছে সে নিজেকে শক্ত করে বলল, আমি দেখা করতে যাচ্ছি না। দীপ ভাইয়ের ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। সে যে আমাকে পাবার জন্য মিথ্যা বলছে না তার কি গ্যারেন্টি? তোমার যাওয়া উচিত, সে কি বলে দেখা উচিত। তারিন, আমি যাব না। ওই লোকের চেহারা দেখার ইচ্ছেও আমার নেই। সেটাই স্বাভাবিক, কিন্তু যা সত্য তা অবশ্যই মানা উচিত। আশার ভেতরে ঝড় বইছিল। মুষড়ে পড়ছিল সে।
আত্মসংযমে যেন সে ক্লান্ত হয়ে পড়ল, তবু হাল ছাড়ল না। আচ্ছা, ধরো মানলাম এটা সত্য। তাই বলে এখন কি আমাকে তুমি সত্যটাই মেনে নিতে বলছো, যেখানে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি কোনোটা সত্য? মানুষ কি ধর্ম পরিবর্তন করে না? তাহলে আমি জ্ঞান হবার পর থেকে যা বুঝে আসছি, সেটাতে কেন সমস্যা থাকবে? আশার কথা অগোছালো ও বিক্ষিপ্ত। তবুও তারিন তার কথার সারমর্মটা বুঝল। সে অনেকটা অস্পষ্ট সায় দিয়ে বলল, তাহলে এসব কথা দীপকে বললেই হয়। দরকার নেই। তার আহ্লাদ দেখলে আমার কেমন জানি লাগে। ছেলেদের সামনে আমার বুক কাঁপে, এলোমেলো হয়ে যাই। বাদ দাও, ইস্তেগফার করো। আমাদের মধ্যে শয়তান ঢুকেছে। তারিন নীরস হাসল। মনে মনে তার উটকো খচখচানি রয়েই গেল। আশা বলেছিল, ভুলে যাও। অতঃপর সে তাই করতে প্রবৃত্ত হল। আশার মতো সদা আলাভোলা, বুদ্ধি বিবেচনাহীন মেয়ের কাছে এই ঘটনা ভোলা কঠিন হলেও আগত কঠিন পরীক্ষার পোড়ায় আকণ্ঠমগ্ন হয়ে আজকের কয়েক মুহূর্তগুলো স্মৃতি থেকে বিস্মৃত করা চেষ্টা চালাল। চরিতার্থও হল বইকি। মানুষ যখন মনে প্রাণে কোনো কিছু অবিশ্বাস করে নেয়, তখন তা মস্তিষ্ক থেকে অস্মার হতে সময় লাগে না। কারণ সত্যিকারের মানুষেরা সত্য নিয়ে ভাবতে চায়, বাঁচতে চায়। মিথ্যা যতই ধারালো হোক, বিশ্বাসের ঢালকে তা দ্বিখণ্ডিত করতে পারে না। পুলিশের উপস্থিতিতে এই প্রথম অভিনব নিজের ঘরটার বাইরে বেরিয়ে বসার ঘরের সোফায় এসে বসল। ঘুমোচ্ছিল সে। সেখান থেকে তাড়া দিয়ে ডেকে এনেছে তার বোন ইহিতা। তার চোখে মুখে ঘুমের রেশ এখনো স্পষ্ট প্রতীয়মান। সামনে পরশতা নিয়ে দাঁড়িয়ে আছে জহির। আশেপাশে সশস্ত্র কয়েকজন পুলিশ সদস্য। অভিনব অফিসারকে বসতে বলে কথা শুরু করার জন্য মৃদু হাত উচাল। বলুন অফিসার, সকাল সকাল জরুরি তলব কেন? সিনিয়র গোছের পুলিশটি জহিরকে দেখিয়ে দিয়ে বলল, এই লোকটাকে বেশ কয়েকদিন ধরে আপনার বাসার আশেপাশে ঘুরঘুর করতে দেখা গেছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারিনি। এখন সে আপনার সঙ্গে দেখা করতে বলেছে, যাতে আপনি বলতে পারেন সে নির্দোষ। এই লোকের সম্পর্কে আপনার মতামত কি? আপনার হামলার সময় ও ছিল? শুনে অভিনব বড় নিঃশ্বাস তুলে হেলান দিল। এক পলক তাকালো জহিরের পানে, আবার চোখ ফিরিয়ে অফিসারের উদ্দেশ্যে বলল, সে নিজেকে নির্দোষ বলছে তাই তো? সে আসলেই নির্দোষ। কিন্তু বেশিদিন নির্দোষ থাকবে বলে মনে হয় না। আপনারা তাকে চোখে চোখে রাখবেন। চট্টগ্রামে সে একটা খারাপ মতলব নিয়ে এসেছে। অফিসার বলল, আমাদের হাতে কোনো প্রমাণ নেই, কাজেই তাকে আটকে রাখা যাচ্ছে না। তবে আমাদের চোখ তার ওপর থাকবে। বলে দুদে অফিসার ঘাড় ঘুরিয়ে তাকালো জহিরের দিকে। জহিরের পুরো আননে উগ্রতার মশি লেগেই আছে। পারলে চাগার দিয়ে ওঠে সবাইকে চিবিয়ে খায়। সে কিছু না বলে কেবল অভিনবের দিকে একনিমেষ বিষদৃষ্টি নিক্ষেপ করল, যার অর্থ এই, এক মাঘে শীত যায় না। তোমাকে যদি চিবিয়ে নুনমরিচ ছিটিয়ে না খাই তো আমিও জহির না, এমনই কিছু। এরপর অসময়ে বীতশ্রদ্ধ করার জন্য ক্ষমা প্রার্থনা করে বিদায় নিল সবাই। জহিরকে ছেড়ে দেওয়া হল। এই ছিল অভিনবের বাসায় পুলিশ প্রবেশ করার অনাবশ্যক বৃত্তান্ত। পাঠক মহাশয়েরা এই বিষয়ে বিশেষ উদ্বিগ্ন ছিলেন বিধায় সংক্ষিপ্ত আকারে তা প্রকাশ করতে হল। পরবর্তী মাসের শুরুর দিক পর্যন্ত আশার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলল। প্রায় অর্ধমাসেরও বেশি সময় সে টিউশনির দিকে পা মারায়নি। দেখা হয়নি গায়কের সঙ্গেও, জানা হয়নি তার শরীরোদ্বিয়তের অবস্থা কেমন। পড়াশোনার তীব্র চাপে দ্বীপের চিঠির ব্যাপারেও সে বেমালুম ভুলে গেল। আজ সর্বশেষ পরীক্ষাটা সাঙ্গ হতেই বিকেলেই সে কিয়তারষ্টতা নিয়ে গায়কদের বাড়িতে উপস্থিত হল। এসে মনে হল সে ভুল সময়ে এসে পড়েছে।
পুরো বাড়ি অদৃষ্টপূর্ব এক আনন্দের জোয়ারে মাতোয়ারা। সর্বদা নীরবনিস্তব্ধ বাড়িটাই যেন একটু বাড়তি কোলাহলের আভাস। আশা একবার চিন্তা করল, ফিরে যাই। কিন্তু পরমুহূর্তেই কি যেন মনে হল, সে চারিপাশে খেলে বেড়ানো নানা বয়সের শিশুদের দিকে ঘুরে ঘুরে তাকিয়ে গজেন্দ্রগমনে ভেতরে প্রবেশ করল। প্রবিষ্ট হতেই চটপটে দুলুকে দেখা গেল একটা দলের নেতা হয়ে বাইরে বেরিয়ে আসতে। তার পরনে মিষ্টি রঙের ভারী একটা ঘাগরা জাতীয় চিত্তাকর্ষক পোশাক। ঠোঁট দুটো লাল টুকটুকে একেবারে। কোমর অবধি চুলগুলো আট করে পটুহস্তে সুন্দর করে পেছনে বাঁধা। তার মায়ের মতোই সুন্দরী হবে সে। আশা তাড়াতাড়ি ওর সামনে গিয়ে ওকে থামাল। দুলু, আজকে কি হচ্ছে এখানে? মাঝপথে বাধা দেওয়ায় দুলু একটু বিরক্ত হল প্রথমে, পরে যখন দেখল তার টিউটর এসেছে অনেকদিন পর তখন সে নিমেষেই দলবল সব ভুলে আহ্লাদিত কণ্ঠে বলল, তুমি এসেছ আপু? তোমাকে দাওয়াত দেওয়ার জন্য মেসে লোক পাঠিয়েছিল নানুভাই। কিন্তু তোমরা নাকি মেস পরিবর্তন করেছ। দুলুর কথা শেষ হবার আগেই আশা বলল, কিসের দাওয়াত? এই বলে একটু চারিপাশে তাকায় সে, তোমার মামার বিয়ে হচ্ছে নাকি? দুলু কথা উড়িয়ে দেয়, আরে না। মামা পুরোপুরি সুস্থ হল কি না, তাই আজকে অনেক গেস্ট আসবে। তারপর কাল অনেক গরিব মিসকিন খাওয়ানো হবে। বড় বড় 2টা গরু জবাই করেছে। বলতে বলতে দুলু খুশিতে ফেটে পড়ে মৃদু মৃদু নেচে দুলে উঠল। আশার মুখে সদ্য প্রস্ফুটিত নীলোৎপলের ন্যায় হাসি ফুটে ওঠল। অনেক দিন পর জিজ্ঞেস করল, তোমার মামা এখন কোথায়? কোথায় আবার? উনার জিমখানায়। ঘরে বসে থাকতে থাকতে পেট বেড়েছে তাই জিম করে কমাচ্ছে। ওহহ, বলে আশা একবার নিজের দিকে চোখ মেলে দেখল। ভাবল, আজ এখানে থাকাটা তার পক্ষে মোটেও সম্মানজনক নয়, বরং এই অব্যবহার্য মলিন পোশাকপরিচ্ছদ আবার ক্লান্তিকর শরীরের কারণে তাকে অস্বস্তির মুখে পড়তে হবে। এত এত উঁচুদরের মানুষদের সামনে তার উপস্থিতি বড্ড বেমানান। এসব ভাবতে ভাবতে আশা দুলুকে একটা গুরুত্বপূর্ণ কাজের দোহাই দিয়ে প্রস্থানোদ্যত হতেই পেছনে আলী সাহেবের মুখোমুখি হলেন। তিনি প্রফুল্ল হেসে জানতে চাইলেন, পরীক্ষা কেমন হয়েছে মা? নিঃসন্দেহে এই বাড়িতে আসার কদর বেড়েছে। গায়কের বাবা মা এখন মা সম্বোধন ছাড়া কথাই বলেন না। খুব ভালো স্যার। জানতাম ভালো হবে। শুনতে পাচ্ছি আমার বাদর ছেলেটা নাকি তোমাকে কি একটা দোকানে ঢুকিয়ে দিচ্ছে। তা যদি হয় তবে পরীক্ষা শেষে এভাবে হাসিমুখে আমার সঙ্গে কথা বলে হবে? পড়াশোনা তো গোল্লায় যাবে। ওর কুবুদ্ধিতে মতো দিও না কিন্তু। আশা দাঁতে দাঁত লাগিয়ে ভ্রু উঁচিয়ে অদ্ভুত একটা ভঙ্গি করল, যেন সে বড় কোনো গর্হিত কাজ করে ফেলেছে। আমি তো হ্যাঁ বলে দিয়েছি স্যার। আলী সাহেব অসন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। ভালো ভালো, সিজিপিএ যখন নিচের দিকে নামবে তখন বুঝবে। আশা যেন স্যারকে ভুল বুঝার সময় দিবে না। সে তাড়াতাড়ি করে বলল, স্যার, নতুন মেসে ভাড়া একটু বেশি। তাছাড়া মাস শেষে টানাটানি হয়ে যায়। ক্লাসে যেতে পারি না। এখানে হেঁটে আসতে হয়। সব ভেবে আমি হ্যাঁ বলেছি। আপনি বললে আবার না করে দিব। আলী সাহেব একটা হতাশ্বাস চেপে আশার দিকে স্নেহময় চোখে তাকালেন। মাথা ঝাঁকালেন মৃদুভাবে। বললেন, আল্লাহ তোমার ইচ্ছে পূরণ করুক মা। আশার বুক থেকে যেন বর্ষর একটা পাথর গড়গড়িয়ে নেমে গেল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। দোয়া করবেন স্যার, আজ যাই। একটা কাজ আছে। আচ্ছা যাও, কিন্তু কাল সকাল সকাল এখানে চলে এসো। অনেক কাজ আছে। ওরা সবাই একা পেরে উঠবে না। তোমাকেও দাওয়াত। আচ্ছা বলে আশা সেদিনের মতন মেসে ফিরে এলো।
বলা দরকার, এই মাসের শুরুর দিকেই মেস পরিবর্তন করেছে ওরা। শেষ পরীক্ষাটির আগে বেশ কয়েকদিন বন্ধ থাকায় আকস্মাৎ মেস পরিবর্তনটা অতটা প্রভাব ফেলেনি পড়াশোনায়। উপরন্তু নতুন মেস থেকে আসাসহ মেসের সবার জন্য নিজ নিজ প্রত্যাহিক গন্তব্যে যাতায়াতের পথটা সহজতর হয়েছে। সেদিন রাতে অভিনবের বাসায় আমন্ত্রিত অতিথিরা এসে বেশ হইচই করে গেল। যুথিকাও এসেছিল কক্সবাজারের শুটিংয়ের ব্যস্ততা শেষে, এসেছিল দেশের বাঘা বাঘা নামজাদা সব শিল্পীরা। বিশাল আয়োজন হলো তাদের জন্য। স্যারের কথা রাখতে পরের দিন সকাল সকাল আশা সেখানে একটু পরিপাটি হয়ে উপস্থিত হল। পৃথিবীর এই প্রান্তের ঘড়িতে সকাল আনুমানিক ৯টা হলেও বিগত রাত্রি জাগরণের অবসন্নতায় প্রায় সবাই এখনও অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছিল। ভেজানো ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে আশার নিজেকে সিধেল চোর মনে হচ্ছিল। আবছা অন্ধকার আর কোথাও কোথাও ফাঁকফোকর গলে ঢুকে পড়া সূর্যরশ্মি মৃদুমন্দ আলো বিকীর্ণ করছিল পুরো বাড়িতে। প্রায় ১৫ গজ দূরে পশ্চিমের রান্নাঘরে খটরমটর আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল সে। সুবিশাল রান্নাঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দুলুর আম্মা, ইহিতা আর জেসমিন আক্তার আর কয়েকজন ঝিকে দেখা গেল। ওরা সবাই আশাকে বিভিন্ন উপায়ে সম্ভাষণ জানাল, কেউ হেসে, কেউ বা সুশ্রুত বাক্যে। জেসমিন আক্তার বললেন, এসো এসো, অভির আব্বা বলেছিল আজ তুমি আসতে পার। নিজের ঘর মনে করে সব করো তো মা। ইহিতা যাও তো তোমার ভাইকে ডেকে দাও, 11টা পেরোতেই লোকজন আসা শুরু করবে। সে কি বাবুর্চিদের কাজকর্ম একটু তদারকি করতে পারে না? ইহিতা অপারগতা দেখিয়ে গা দুলিয়ে বলল, আমি পারব না, কাল ডাকতে গিয়ে লাথি খেয়েছি। আশা তুমি যাও না ভাই, তোমাকে মারবে না ভাইয়া। শেষ কথাটা আশার দিকে তাকিয়েই বলল ইহিতা। আশা একটু অপ্রতিভ হল, মুখ ফুটে বলতে পারল না যে সে নিজেও একবার গায়কের এই লাথির স্বাদ ভোগ করেছে। এ কেমন কিম্ভূত স্বভাব লোকটার। কুম্ভকর্ণের মতো ঘুমোবে ভালো কথা, তাই বলে কেউ ডাকতে গেলে তাকে লাথি মেরে কুপোকাত করতে হবে? সবাই তার দিকে উন্মুখ হয়েছে দেখে আশা নিজের হাতবেগটা একপাশে রেখে বলল, ঠিক আছে, আমিই যাচ্ছি। আশা দ্রুতপদে বেরিয়ে গেল। চটচট করে সিঁড়ি ভেঙে নামল নিচতলায়। চতুর্দিকে একবার তাকিয়ে স্টুডিওর পাশে অভিনবের রুমটাতে প্রবেশ করল আনাড়ি হাতে দরজার নব ঘুরিয়ে। চড়া দামের আসবাবপত্র ঠাসা কক্ষের মধ্যিখানে মনজ্ঞ খাটটার এক প্রান্তে উপর হয়ে ঘুমিয়ে আছে গায়ক, খালি গায়ে। পরনে কেবল একটা ধূসর রঙা ট্রাউজার। উপর হয়ে থাকার দরুন দৃশ্যত পিঠের ওপর দগদগে কালসিটে একটা কাটা দাগ কটি অবধি বিস্তৃত। আশা ধীরে ধীরে এগিয়ে গিয়ে পুনশ্চ লাথিদণ্ড ভোগ করার ভয়টা গলায় পরিস্ফুট করে ডাকল, শুনছেন? উঠুন, আপনাকে ডাকছে। এভাবে কয়েকবার ডাকার পর অভিনব গা মোচড়ামুচড়ি করে জড়িত গলায় বলল, কি হয়েছে? একটু আগেই ঘুমালাম। উফ, বলে আবারও বালিশের সঙ্গে আষ্টেপৃষ্ঠে লেপ্টে চোখ বুজে নিল সে। কিন্তু ততক্ষণে তার ঘুম ছুটে গিয়ে ঘুম ভাঙানিয়া মানুষটাকে মস্তিষ্ক চিনিয়ে দিল নিমেষের ঘুমকাতুরে দর্শনে। কেন জানি কাঁচা ঘুম ভাঙার বিরক্তিটা অভিনব বিস্মৃত হয়ে ভালো লাগার মেদুর একটা বাসন্তী হাওয়া তার মনকে স্নিগ্ধকর করে তুলল। এদিকে আশাবরী ভাবল এই বুঝি সে লাথি খেতে যাচ্ছে। ভেবেই আত্মরক্ষার্থে সে একলাফে খাটের কার্নিশে উঠে দাঁড়াল। ঠিক তখনই অভিনব জড়িত দুচোখ মেলে আবিষ্কার করল আশাবরী তার পেটের কাছে দাঁড়িয়ে আছে। দেখে বেশ হকচকিয়ে গেল সে। চোবর্গীয় একটা শব্দ করে সে ঊর্ধ্বমুখী নিদ্রালস নয়নে আশার দিকে তাকাল। আশাবরী না? কোনো সমস্যা? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আশা তো লজ্জায় মাটির সঙ্গে মিশে যাবার মতো অবস্থা। অবশ্য এই এলাকায় পাহাড়ে যাওয়া ছাড়া মাটি পাওয়া দুষ্কর। তাছাড়া ঘুমপাগল গায়ক যে হুট করে চোখ খুলে তাকাবে এটা সে জানত নাকি?
উপান্তর না দেখে আশা তৎক্ষণাৎ একটা কথা প্রত্যুৎপন্ন করে আমতা আমতা করে, তা উগরাল। না মানে, ফ্যান চলছে না কেন সেটা দেখছিলাম। আপনি ঘেমে যাচ্ছিলেন, আপনাদের ফ্যানটা কি নষ্ট? অভিনব নিদ্রাবেশ কাটিয়ে উঠে বসল, দুই করতল দ্বারা চোখ রগড়ে একটা বিরাট হাই তুলে বলল, তোমার মাথা নষ্ট, বাড়ির সব ঘরে এসি আছে, ফ্যান চলার কি দরকার? ফ্যানটা তো বিপদাপদরের জন্য রাখা। এতটুকু বলে বিষম সংকোচে কুণ্ঠিত প্রস্তরমূর্তির দাঁড়িয়ে থাকা আশার ডান হাত ধরে ডান দিল সে। শাখাচ্যুত লতার মতন আশা ধপাস করে মোলায়েম বিছানার ওপর বসে পড়ল। গায়কের লোমশ পায়ের হাঁটুটা ঠিক তার হাঁটুর সঙ্গে লেগে আছে। আশা এক পলক চোখ তুলে তাকিয়ে পরক্ষণেই চোখ নামাল নিচের দিকে। অজানা, অচেনা, অপরিজ্ঞাত কুটিল অনুভূতিকে তার গোটা গা থরথর করে কাঁপতে লাগল। লাথি দিব বলে ভয় পেয়েছিলে আশাবরি? আশা নিশ্চুপ, নতমুখী। অবশ্যই লাথি তোমার পাওনা ছিল, কিন্তু আজ অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগা কাজ করল, তাই আপাতত সেটা উজ্জ্ব রাখলাম। অন্যদিন ডাকতে এলে ঠিকই পেয়ে যাবে। তারপর বলো, এতদিন ছিলে কোথায়? শুনেছি কাল এসেছিলে, আবার চলেও গেছ। দেখা সাক্ষাৎ করা কি বারণ? আমি প্রস্তুত ছিলাম না, আশা বলে বুকের সঙ্গে থুতনি ঠেকিয়ে, পরীক্ষা চলছিল তাই ছুটি নিয়েছিলাম। দেখেছিলাম সবাই কত উঁচুমানের মানুষজন, মাঝখানে আমি। অভিনব আশার নতমুখের চোয়ালটা হাত বাড়িয়ে শক্ত করে ধরল। আশা হ্যাচর প্যাচর করে সন্ত্রস্ত চোখে পিটপিট করে তাকাল। তার শুষ্ক পর্যাকুল ঠোঁটদ্বয় অভিনবের আঙুলের চাপে বিকৃত হল। গায়ক বেশ জোর গলায় চিবিয়ে চিবিয়ে বলল, নিজেকে অন্যের চেয়ে খাটো করে দেখা যেদিন বন্ধ করতে পারবে সেদিনই তুমি প্রকৃত মানুষ হতে পারবে, বোকা ঘরছাড়া কন্যা। হীনমন্যতা জিনিসটা মন থেকে ঝেড়ে ফেলে দিল, তবেই তুমি জীবনে উন্নতি করবে। তবে নিজেকে বড় করে দেখাটা যাতে নিয়মের মধ্যে থাকে, সেটা যাতে অহংকারের পর্যায়ে না যায়। মনে থাকবে, আশাবরি। আশা সম্মতিসূচক একবার ডানে মাথা কাত করল। অভিনব তাকে ছেড়ে দিল, একই সঙ্গে ললাটস্থ কুঞ্চিত করে বিরক্তিভরে মুখে কি সব বিড়বিড় করল। ছাড়া পেয়ে আশা মুখখানা কালো করে নিজের দুই গণ্ডে হাত বোলাল। অভিনব আজ্ঞা দিল, ওখান থেকে ব্ল্যাক টি শার্টটা দাও। আশা উঠে গিয়ে একটা টি শার্ট এনে দিল। অভিনব সেটা আশার মুখের ওপর ছুঁড়ে মেরে বলল, গাধি, এটা নয়, তার পাশেরটা। ব্ল্যাক আর নেভিব্লু চিন্না? মাকে গিয়ে বলো আমি আসছি হাফ এন আওয়ার পর। আর শুনো, আর যদি দেখা না হয় তাই বলে রাখছি, 7 তারিখ সকালে আমরা রওনা দিচ্ছি কক্সবাজার। তৈরি থেকো। আশা হ্যাবাচোক মাথা নেড়ে বেরিয়ে যেতে যেতে দরজা কাছে গিয়ে থমকে দাঁড়াল। ওর থমকানো দেখে অভিনব ফিরে তাকাল। আশা ধানাইপানাই করে বলল, বলছি, আমি না গেলে হয় না? আমার তেমন প্রস্তুতি নেই। মানে, কি বলবো, আসলে আমি যেতে চাই না। বেশ, যেও না। তুমি একজন না গেলে আমার কোনো ক্ষতি হবে না। সহজভাবে কথাটা বলে ওয়াশরুমের দিকে পা বাড়াল অভিনব। আশার কি মনে হলো কে বলবে। সে পুনরায় ভুল সংশোধন করে বলল, না না, যাব যাব। অভিনব এগোতে এগোতে মুচকি হাসল। আশার দিনটা পার চরম ব্যস্ততার মধ্য দিয়ে। ঘরে আগত মেহমানদের সে অন্যদের সঙ্গে মিশে গিয়ে যথাসম্ভব ভালোভাবেই আপ্যায়ন করল। কেউ পরিচয় জানতে চাইলে জেসমিন আক্তার হাসি মুখে নির্দ্বিধায় বলে দিলেন, আমার এক আত্মীয়ার মেয়ে। শুনে আশা কিছুক্ষণ সর্বিদ্ধ পাখির ন্যায় তাকিয়ে থাকে। অদূরেই একটা পাহাড় ঘেঁষা মাঠে সুদূরবিসারী প্যান্ডেল টানিয়ে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। সেখানে এসেছে নানান বয়সের, নানান শ্রেণীর মানুষ।
সবার মুখে ফুটে আছে তৃপ্তির হাসি। এত সব ঝামেলার মধ্যে গায়কের সঙ্গে পুরো দিনে আর দেখা হলো না আশার। ভালোই হয়েছে, এখন সুস্থ হয়েছেন, সুযোগ পেলেই আশাকে বাক্যবাণে জর্জরিত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তার চেয়ে বরং দেখা না হওয়াই ভালো। বিকালের দিকে আশা অভিনব বাদে সবার কাছে বিদায় নিয়ে মেসে ফিরে এসে আবারও রকমফের কাজে নিযুক্ত হল। নতুন মেসে কাজের কি আর শেষ আছে? আশা ভেবেছে রান্নার কাজটা এবার ছেড়ে দিবে। সব একসঙ্গে একই তালে চালিয়ে যাওয়া সম্ভবপর হবে না মোটেও। গায়কের দোকানের কাজটা যদি হয়েই যায় তবে রান্নাঘরের আগুনের আঁচে দগ্ধ হওয়ার প্রয়োজন কি? সেই ষোড়শী বয়স থেকে এই পর্যন্ত তো কেবল জ্বলেই এলো। মস্তিষ্ক তো এবার একটু শীতলতা আশা করতেই পারে, নয় কি? ধরিত্রীর দিনপঞ্জিতে ৭ তারিখটা দেখতে না দেখতেই উপস্থিত হল। অভিনব কোনো এক ফাঁকে আশাকে বলেছিল পারলে সে তারিনকেও নিয়ে আসতে পারে সাথে, কিন্তু তারিন কোনো মতেই যেতে রাজি হল না। তার একটাই কথা, সেখানে তার কাজ নেই। তাছাড়া সামনে তার পরীক্ষা। কি আর করার, অগত্যা আশা একাই প্রস্তুত হয়ে মেস ছেড়ে বেরিয়ে এলো। তারিন তাকে সুন্দর করে চুল বেঁধে দিল আর সাবধানে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ করাল। ঘণ্টা আধেক পর গন্তব্যস্থলে পৌঁছাতেই দেখা গেল বাড়ির বাইরে এলাহি কাণ্ড, গাড়ি ঘোড়া প্রস্তুত। দুলু আর তার ছোট ভাইটা ইতোমধ্যেই আরামদায়ক সিট অধিকার করা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। কিন্তু একটু পরই বড়রা যখন একে একে আসতে শুরু করল তখন তারা অধিকার বঞ্চিত হয়ে পেছনের সিটে নিপতিত হল। অভিনব আশাকে দেখামাত্রই বলল, এসেছ আশাবরি? তোমাকে সুন্দর দেখাচ্ছে আজ। আশার মনে এসব আধুনিক সৌজন্যতার বালাই নেই। সে পলকে বৃষ্টিসজল কৃষ্ণচূড়ার মতো রাঙ্গা হল এক মুহূর্তের জন্য। এরপর অস্ফুটে হু বলে মুহূর্তে ইতস্তত করে সেখান সরে পড়ল তাড়াতাড়ি। অভিনব মনে মনে ভাবল, বেয়াক্কেল আশা, এতটা গেয় হলে চলে? আর আশাবরি মনে মনে ভাবল, ঠোঁটকাটা গায়ক, এভাবে সরাসরি বলতে আছে। গাড়িতে আশা আর তুলি পাশাপাশি বসল। ড্রাইভিং সিটে বসল অভিনব নিজেই। তার পাশে বসে আছেন আলী সাহেব, জেসমিন আক্তার, ইহিতা আর দুলুর আম্মা ভেতরে। সবকিছু ঠিকঠাক আছে কি না যাচাই করার পর অবশেষে অভিনব গাড়ি ছুটাল বেগে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সকল অবসাদ দূরীভূত করার জন্য যেন তার দেহমন উন্মুখ হয়ে হয়ে ছুটছে সমুদ্রের তীরে। দুপুরের প্রারম্ভিকে সবাই কক্সবাজারের একটা বহুতল বিশিষ্ট অভিজাত রিসোর্টে এসে পৌঁছল। রিসোর্টের রুমগুলো আগে থেকেই ভাড়া করা ছিল অভিনবের পরিচিত লোকদের মাধ্যমে। কারণেই এসে তেমন ঝুটঝামেলা পোহাতে হল না। দুপুরের খাবার দাবার পর্ব সমাপন করে আশা কাউকে কিছু না বলেই একাকিনী হাঁটতে বেরোল। একটা পরিচিত মুখ তাকে আঙুলের ইশারায় ডাকছিল বারবার। প্রথমটায় তার মনে হয়েছিল বোধহয় লোকটা কোনো দুরভিসন্ধিমূলক ইচ্ছেও ডেকেছে, কিন্তু পরে বোধগম্য হল লোকটার মুখমণ্ডল তার পরিচিত কিছুটা এবং সে তাকে কোনো কিছু বলতে চায়, অথচ এখানে প্রবেশ করার সুযোগ কিংবা সাহস কুড়োতে পারছে না। অনেকক্ষণ পর শেষে আশা লোকটার তৈরি মরীচিকায় পা দিয়ে ভ্রান্ত পথে হাঁটা শুরু করল। কিছুক্ষণ হাঁটার পর আশা বুঝতে পারল সে মরীচিকার পেছনে হন্যে হয়ে ছুটছে। সে যতই সামনে এগোয় লোকটা ততই অগ্রসর হতে হতে আঙুল নেড়ে আশাকে আসতে ইঙ্গিত দেয়। লুকোচুরি খেলা হচ্ছে নাকি? আশা যাবে না আর এখানেই দাঁড়িয়ে থাকবে? তথাস্তু। আশা ঠায় দাঁড়িয়ে পড়ে লোকটার উদ্দেশ্য বলল, আমি আর যেতে পারব না। কি বলবেন এখানে এসে বলুন। লোকটা আরও বার কয়েক ইঙ্গিত দিল, কিন্তু আশা নিজের অবস্থানে অটল রইল। মধ্যবয়সী লোকটার চোখ যেন অন্য কথা বলছে। কার্যসিদ্ধি হচ্ছে না দেখে সে এবার ঘুরে দাঁড়িয়ে দৃঢ়পদে আশাদিকে এগিয়ে এল।
ঠিক সেই মুহূর্তে আশার কানে চেনা একটা কণ্ঠের তরঙ্গ প্রবাহিত হল। এই আশা, কোথায় উধাও হয়ে যাও? ভাইয়া ডাকছে তোমাকে। আমরা পাহাড়ে যাচ্ছি। তুলির কণ্ঠ। সঙ্গে সঙ্গেই পেছনে থেকে তুলিকে হেঁটে আসতে দেখে লোকটা সুমুখে ফণাধর সাপ দেখার মতো থমকে দাঁড়াল। তীক্ষ্ণধার চোখে তাকালো দ্রুতলয়ে এমুখ আগুসার হওয়া তুলির দিকে। এরপর পলকমাত্রই উল্টো ঘুরে হনহন করে হেঁটে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আশা তুলির দিকে একনিমেক তাকিয়ে সেদিকে দৃষ্টিপাত করতেই লোকটার অস্তিত্বও খুঁজে পেল না। বিস্ময়তা নিজের ভেতরে প্রাণপণে চাপিয়ে রেখে সে তুলির কথার জবাব দিল। এখন এই রোদের মধ্যে কিভাবে যাব? মাথা ঘুরে পড়ে যাই যদি? তুলি ফিক করে হাসল। এখন গ্রীষ্মকাল, সকাল বিকাল এমন কড়া রোদই থাকে। তাছাড়া আমরা পৌঁছাতে পৌঁছাতে বিকাল হবে, তখন কষ্ট হবে না। আশা সহমত সায় দিল। একদাপটে রিসোর্ট থেকে বোরখাটা গায়ে গলিয়ে তুলির সঙ্গ নিয়ে অল্প দূরে পার্কিং লটে গাড়ির কাছাকাছি গিয়ে দাঁড়াল অভিনবের অপেক্ষায়। ওরা কেবল ৩-৪ জন যাচ্ছে পাহাড়ের বাড়িগুলো থেকে ৬ মাস পূর্বে অর্ডার করা হস্তশিল্পের দ্রব্যগুলো ছাড়িয়ে আনতে। অভিনবের আকস্মিক উপহত হবার কারণে অনেকদিন তৈরি করা জিনিসগুলো গুদামে পড়েছিল। আশু সেগুলো উদ্ধার না করলেই নয় বলেই এত জরুরি তলব। কুক্ষণে যদি অগ্রপশ্চাৎ কিছু হয়ে যায় তবে সে গাফিলতির দায়ভার অভিনবের ওপরেই বর্তাবে। মিনিট ২ পর অভিনব নিজের জেকো সাজসজ্জা ছেড়ে হালকা পাতলা পোশাকে এসে হাজির হলে ওরা রওয়ানা দেয় পাহাড়ের উদ্দেশ্য। যদিচ নির্দিষ্ট এলাকাটা বেশ দূরে, কিন্তু এদিকটার সড়ক নির্ঝঞ্ঝাট হবার দরুন ঘণ্টা দেড়েকের মধ্যেই ওরা লক্ষিত পাহাড়ের পাদদেশে এসে পৌঁছাল। আশাবরী এই প্রথম চোখের সামনে এত মনোরম আর সুউচ্চ পাহাড় দেখল। একজন পথনির্দেশক পথ দেখিয়ে দিল, পাহাড়ের হাঁটু ধরে যাওয়া সিঁড়িগুলো বেয়ে উঠতে লাগল ওরা। সবার আগে দিশারি যুবক, এরপর অভিনব, যথাক্রমে আশা আর তুলি। এর আগে পাহাড়ের গা বেয়ে মেঘের রাজ্যের অনাঘ্রাত সুবাস নেওয়ার সৌভাগ্য আশার হয়নি। আজ পাহাড়ি পাকদণ্ডির প্রতিটি খাজে খাজে পা রাখতে রাখতে আশার পা যেমন অসাড় হয়ে আসছিল, তেমনি প্রকৃতির সান্নিধ্যে রোমাঞ্চিত হচ্ছিল তার সমস্ত অন্তঃকরণ। দুচোখের সীমানা যতটুকু পৌঁছায় সেদিকেই শুধু নির্মল সবুজের স্নিগ্ধ হাতছানিতে দেহের প্রতিটি রোয়া যেন নিষ্কুলসতা বরণ করছে। যাবতীয় ক্লেদ যেন পাহাড়ি মাটিতে নিজেদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করছে। ঢেউয়ের মতো আঁকাবাঁকা, উঁচু নিচু, ছোট বড় নানান পাহাড় ডিঙিয়ে চোখ যায় ওই দূর পাহাড়ে, যেখানে গ্রীষ্মের সন্তপ্ত অস্তগমনোন্মুখ সূর্য দিনমানের শেষ আলোটি বিকিরণ করছে হাসি মুখে। যেখানে টিয়ার ঝাঁক অবিশ্রান্ত কিচিরমিচির করতে করতে ফিরছে আপন নীড়ে। অল্প সময়ের মধ্যেই ওরা একটা আধসমতল জায়গার একটি বসতিতে এসে উপস্থিত হয়। অবাক করা বিষয় হল, তুলি এতটুকু পথের মধ্যেই কয়েকবার বিশ্রামের আবেদন করলেও আশা একটিবারের জন্য টু শব্দটি করেনি। হোক আশা পাহাড়ে চড়তে অনভিজ্ঞ, কিন্তু তার ধৈর্য এবং স্নায়বিক কিংবা দৈহিক শক্তি অতুল। এর কারণও সকলের অজানা নয়। এই স্থানের নারীরা মোটেও পর্দানসীন নয়। অতি ক্ষুদ্র পাহাড়ি জনগোষ্ঠী এরা। বাস করে এখানকার নানান স্থানে। ওরা উপস্থিত হতেই আবালবৃদ্ধ রমণী সকলেই একজোট হয়ে অতিথিদের সাদর সম্ভাষণ করল, মোড়া পেতে বসতে দিয়ে আয়োজন করল ভোজের। একটি নেতাগোছের সমৃদ্ধ পরিবারের সঙ্গে চুক্তি হয়েছিল যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পরিবারের হস্তশিল্পগুলো সংগ্রহ করতে পারে। ওরা উপস্থিত হয়ে কাজগুলোর কিছু সন্তোষজনক নমুনা দেখাল। অভিনব, আশা আর তুলি ঘুরে ঘুরে দেখল হাতে তৈরি কাজগুলো। আশার বেশ লাগল। এগুলোই তবে সে বিক্রি করতে যাচ্ছে। খুশি খুশি লাগল তার। খুশির রেশটা তার চোখমুখেও ভেসে ওঠল। চিরকাল মুখ গোমরা করা থাকা মেয়েটির মুখে একচিলতে অনুচ্চচাপা হাসি দেখে অভিনব আর চোখে এক পলক তাকিয়ে পুনো কাজ দেখতে দেখতে বলল,
কি আশাবরী, খুশি খুশি মনে হচ্ছে। আমার ব্যবসায় লালবাতি জ্বালানোর পায়তারা হচ্ছে নাকি মনে মনে? আশার মুখের হাসিটা পলেই মুখের ভেতরে লুকিয়ে পড়ল। আপনি যদি শিখিয়ে দেন কিভাবে ভালো বিক্রি করতে হয়, তাহলে আর লাল বাতি জ্বলবে না ইনশাআল্লাহ। আশা বলল দৃঢ় কণ্ঠে। অভিনব তুষ্ট হল আশার বিচক্ষণের মতো কথায়। সে ঠোঁটে পরিতুষ্ট হাসির রেখাপাত করে আশার কাঁধে মৃদু মৃদু চাপড় দিয়ে বলল, এই তো আশাবরীর আত্মবিশ্বাস বেড়েছে। যাও তুলিকে ডাকো, দুজনকে একসঙ্গে বলবো। আশা লজ্জিত মস্তকে, সংকুচিত আর উড়ু উড়ু মনে চাপা হাসির তরঙ্গ বইয়ে দিতে দিতে তুলির খোঁজে গেল। মনে মনে ভাবল, গায়ক অসভ্য, গায়ে হাত দেয়। যৌবনের প্রাক্কালে উঠতি বয়সে যখন অভিনবের গানের বাতিক উঠেছিল তখন বাবা থেকে সাহায্য না পেয়ে মামার সঙ্গে ব্যবসায়িক কাজে নানান জায়গায় ঘুরে বেরিয়েছে অভিনব। সেই অভিজ্ঞতা থেকেই সে সেদিন ফিরতে ফিরতে ব্যবসা সম্পর্কে তনুল বয়ান ছাড়ল। আশা আর তুলি গভীর অভিনিবিষ্ট হয়ে প্রত্যেকটা বিষয় নিজের মধ্যে আত্মস্থ করল। শুনতে শুনতে আশা বিমুগ্ধ নয়নে আবিষ্কার করল গায়কের বাচনভঙ্গি, ভরাট গম্ভীর অথচ মোহনীয় মধুর কণ্ঠস্বর, উচ্চারণের স্পষ্টতা, কথার সঙ্গে চোখের মুখের মুদ্রা প্রক্ষেপ, সবই যেন তুলনারহিত, অনন্য। সাধেই কি আর সুন্দরী যুবতীরা যত্রতত্র ঠেলাঠেলি করে শুধু একখানা ফটোগ্রাফের জন্য? এই সুদর্শন চেহারা, মনোহরণকারী কথাতেই তো সবাই ভোলে। ভাবে আশা, ভাবে আর নিজেকে ভীষণ রকমের পয়মন্ত মনে করে। তার মতো একজন অতি সাধারণ মেয়ে এমন একজন ক্ষমতাধর মানুষের ছায়াতলে আছে মনে হলেই তো গোটা পৃথিবী ছষে বেড়াতে ইচ্ছে করে। কে তাকে ঠেকায়? সে এগোবে দুর্বার গতিতে। মনের নাসাপথে একটু অহমের ধূম্র এসে ধাক্কা দিতেই তার পিছু পিছু গায়কের মুখনিসৃত কথাটিও এসে প্রতিদ্বন্দ্বিতা করে, নিজেকে বড় করে দেখাটা যাতে অহংকারে পরিণত না হয়। ঠিক, একদম ঠিক। পাহাড় থেকে ফেরার আগে কয়েকজন পরিচিতি লোককে মালামালগুলো ট্রাকে বোঝাই করার দায়িত্ব অর্পণ করে দিয়ে এলো সে, প্রত্যাশা এই যে চট্টগ্রাম ফিরেই শপের কাজ শুরু করা যাবে। অনেক ছাত্রছাত্রীদের আর্থিক দুঃখ ঘুচবে। সুদূরের অস্তগিরির আবরালে ক্লান্ত নিষ্ক্রিয় দিবাকর গা ঢাকা দেবার আগে আগেই ওরা মধ্যাকর্ষণ বলে তাড়াতাড়ি পাহাড় থেকে পাদদেশে রওনা দিল এবং যথারীতি 7:30টার দিকে রিসোর্টে পৌঁছে যে যার কক্ষে প্রবেশ করে নিজ নিজ কাজে রত হল। কেউ বা বিছানায় গা এলিয়ে দিল, আর কেউ বা শ্রান্ত শরীরের গ্লানি দূর করতে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ল। আশা অনেক কষ্টে মগ আর বালতি জোগাড় করে স্নান পর্ব চুকাল। একটা বাথটাবে কতজন শোয়, ওতে চিত শুয়ে গা ডলতে তার নাকি গা গুলায়। শুনে তুলি হাসতে হাসতে একযোগে বুকপেট ব্যথা হয়ে গেল। আশা হাসির জবাবে শুধু মুখ ভার করে বলেছিল, জ্বালিয়ে খাও ভাই, একটু শান্তিতে গোসল করতে দাও না। তুলি হেসে সরে যেতে যেতে চিন্তা করল, ভাগ্যিস দুজনে একটা রুম নিয়েছিল। নতুবা এই মিষ্টি চেহারার অপটু মেয়েটা কোথায় কি করে বসত কে জানে। পাহাড় বেয়ে ওঠার ক্লান্তিতে আশা তুলির সাথে টিভি দেখতে দেখতেই আধশোয়া হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘণ্টা এক বাদেই হঠাৎ অর্ধপাচিত ঘুমটা কিছু একটা নড়ার শব্দে ভেঙে গেল। ভাঙতেই চট করে চোখ মেলে শটান উঠে বসল আশা। পাশে তুলি নেই। ঘরময় শুধু এসির যান্ত্রিক বোবা শব্দ। আশা ধীর পায়ে হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। চোখ ডলতে ডলতে তাকাল নিচে। সঙ্গে সঙ্গেই চক্ষুদয় থিতু হল তার। সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিচ্ছে সবাই। বিদেশি পর্যটকেরা এলোমেলোভাবে গান করছে, কেউ নাচ করছে আর কেউ বা হৈহল্লা করছে। এই চিত্তাকর্ষক রিসোর্টে বিদেশি পর্যটকেরাও আসে মাথা গুজার জন্য। বহুতল ভবনের উপর থেকে থেকে ঠিক কে কি করছে তা স্পষ্ট বোধগম্য হল না আশার।
সে চোখে মুখে একটু পানির ছিটা দিয়ে মাতালের মতো টলতে টলতে নিচে গিয়ে উপস্থিত হল। কাছে গেল না, এক জায়গায় নিভৃতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ডকারখানা দেখা শুরু করল। গায়ক আর ওই নায়িকা যুথিকা মেয়েটা গানের তালে তাকে ছন্দবদ্ধভাবে নিটোল মুদ্রায় নাচ শুরু করেছে। পাশেই সাদা চামড়ার বিদেশি পর্যটকেরাও জুটেছে তাদের সাথে। তাদের মধ্যে একজন গিটার বাজাচ্ছে, অন্যজন বেসুরো গলায় কোনো ইংলিশ গান করছে। পাহাড় থেকে ফিরে অভিনব দেখতে পেয়েছিল যুথিকা এসে তার বাবা মায়ের সাথে বেশ আলাপ জমিয়ে ফেলেছে ইতোমধ্যে। বলা অপ্রাসঙ্গিক নয়, অভিনবের বাবা মা যুথিকার বারংবার আগমনের হেতুতে ধরেই নিয়েছেন যে তাদের ছেলের সাথে এই নায়িকার নিশ্চয় অপ্রকাশ্য কিছু চলছে। নয়তো মেয়েটার বারবার ছুটে আসা কেন? পরিশ্রান্ত অভিনব যুথিকাকে দেখেই নিজের বিরক্তিটা লুকিয়ে ভাবল, তার শুটিং তো 2 দিন আগেই শেষ হয়েছে। সে এখানে কেন? জিজ্ঞেস করতেই সে নির্লজ্জের মতো বাবা মায়ের সামনেই বলে দিল, অভিনবের অপেক্ষাতেই সে এখানে রয়ে গিয়েছিল। অভিনব অপ্রতিভ না হয়ে বিচক্ষণতার সঙ্গে অন্যান্য কথায় বান্ধবীর বেলাল্লাপনাকে ধামাচাপা দিয়েছিল। এরপরপরই একটু রয়েশয়ে বিশ্রাম নিয়ে এখানে আসা। এখানেও অভির শান্তি নেই। বিভিন্ন গেইমের নামে একের পর এক যুথিকা অভিনবকে নিজ বাগডোরে আনার পরিকল্পনা ফাদল। সেই পরিকল্পনারই একটা অংশ নামিদামি গুটিকতক লোকসমুখে এই অনিচ্ছাকৃত নাচ। চারিপাশ থেকে দেশি বিদেশি পর্যটকেরাও সুযোগ পেয়ে ছেকে ধরেছিল, যার কারণে ঢিলেমি করার উপায় ছিল না। নর্তক নর্তকীর কটিবন্ধনের হাত দিয়ে ঘূর্ণির মতো 7টা পাক দিয়ে শেষবার 2 হাত দিয়ে সোজা সুমুখে দাঁড় করিয়ে কয়েক মুহূর্ত দৃষ্টির আলাপনের মাধ্যমে নাচ শেষ হল। দর্শকেরা কেউ কেউ হাততালি দিল, কেউ মুখে আঙুল পুড়ে শীষ দিল। আশাও মৃদু মৃদু হাততালি দিল দূর থেকে। মনে মনে চিন্তা করল, গায়ক এত সুন্দর নাচতে পারে জানা ছিল না তো। ঠিক সেই মুহূর্তে অভিনবের অনিচ্ছায় পরিপূর্ণ উদাস দুটো চোখ আকস্মাতই আশার ওপর পতিত হল। এই বোকা মেয়েটির সঙ্গে নাচ করার বড় স্বাদ হল তার। বুঝতে পেরে আশা হৃৎকম্পিত হল। নিমেষেই সে উল্টো ঘুরে নিজেকে আড়াল করে নিল। কিন্তু কাজ বিশেষ হল না। অভিনব ডাক দিল আশাকে। আশাবৃ, এদিকে এসো। নাচতে পার? উপায়ন্তর না দেখে আশা সেদিকে ফিরে 1 পা 2 পা করে এগোতে এগোতে এমনভাবে মাথা নাড়ল তা কি হ্যাঁসূচক নাকি নাসূচক তা এই আলোয়াধারিতে ঠাউর করা গেল না। অভিনব ধরে নিল সে মোটামুটি নাচতে পারে, কাজের কাজ একটা করেছে তবে। কিন্তু আশাবৃ যে মোটেই নাচুনি স্বভাবের মেয়ে নয় তা অভি বেমালুম ভুলে বসল। আশা গজেন্দ্রগমনে অভিনবের সামনে এলো। নর্তক অভিনব নাচের উদ্দেশ্যে 1 হাত বাড়িয়ে নর্তকীকে কাছে টেনে পুনরায় দূরে ঠেলতেই নর্তকী অর্থাৎ আশাবৃ চিৎপটাং হয়ে ফ্লোরের ওপর ধরাশায়ী হল। সঙ্গে সঙ্গেই নর্তকীর মুখ ফুটে ক্ষীণ আর্তনাদ বেরিয়ে এলো। নর্তক মশায় হাতটা ওভাবেই বাড়িয়ে রেখে পাথরের মতন দাঁড়িয়ে রইল। মশায় নিজে জানতেন, অধ্যাবসায় আর সময়ের অভাবে তিনি জগতের একমাত্র অপটু ডান্সার। এখন তার সেই ধারণা এক ঝটকাতেই পাল্টে গেল। যা হোক, আশাবৃর হাতের কনুইয়ের চামড়া ছিলে তাজা রক্ত বেরিয়ে এলো। সে কাদো কাদো হয়ে হাত চেপে ধরে ফ্লোরের ওপর কাতরাতে কাতরাতে বলল, এমন করলেন কেন আপনি? আমি কি করেছি যে ধাক্কা দিল এন? অভিনব আত্মস্থ হয়ে চোখ পাকিয়ে বলল, আমি কি করলাম? তুমিই তো নাচতে গিয়ে পড়ে গেলে। আশা এবার সত্যি সত্যিই কেঁদে দিল নিঃশব্দে। আমি কখন বললাম নাচব? আমি কি নাচতে পারি নাকি? হাতের ক্ষতটাতে তা দিতে দিতে বলল আশা। দণ্ডায়মান দর্শকদের চোখে মুখে কৌতূহল আর কৌতুক। যারা এখানে ছিল তারাও এসে যোগ দিল এক এক করে। অভিনবের রাগ ধরে যাচ্ছিল। রক্তক্ষরণ হচ্ছে দেখে কিছু বলল না সে। এই রক্ত তো সেই রক্ত
যা এখনো তার শরীরে বইছে আর সে বুকভরা নিঃশ্বাস নিয়ে এই জগতে বেঁচে আছে। অদৃষ্টপূর্ব এক মায় অনলে রাগের বরফশৃঙ্গ গলে গিয়ে স্নেহের ফল্গুধারা বইয়ে দিল অভিনবের মনের নদীতে। সে পায়ের পাতায় ভর দিয়ে বসে আশাকে দাঁড় করাল ধীরে ধীরে। পাশে দাঁড়িয়ে থাকা তুলিকে বলল, তুলি, ওকে রুমে নিয়ে যাও, হাতে ব্যান্ডেজ করে দিও, আর একটু পর খেতে এসো। তুলি আশাকে নিয়ে চলে গেল। যুথিকা এতক্ষণ ধরে পুরো ঘটনাটা তীক্ষ্ণধী চোখে পর্যবেক্ষণ করছিল। এবার সে অভিনবের পাশে এগিয়ে এসে বলল, এই মেয়েটা কোত্থেকে এলো এখানে? অভিনব জায়গাটা থেকে প্রস্থানের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে জবাব দিল, কেন? আমাদের সঙ্গে এসেছে। ওকে আর তুলিকে একটা কাজ বুঝিয়ে দেবার ছিল, এজন্যই নিয়ে এসেছি। যুথিকাও হাঁটা ধরল অভিনবের সাথে। কি বুঝে যেন প্রসঙ্গ পরিবর্তন করল সে। আচ্ছা, খুব ভালো। আজকের সময়টা ভালো ছিল। লাস্ট কবে এত আনন্দ করেছি মনে নেই। শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। তোমার ফার্স্ট ফিল্মটা কবে রিলিজ হচ্ছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি তো 16ই ডিসেম্বর রিলিজ হবে। তোমার মুভি ভাবতেই ভালো লাগছে যুথিকা। একসাথে দেখব কিন্তু। যুথিকার মুখে হাসি ফুটল। থ্যাঙ্কস অভি। তাই হবে। 15 তারিখ ঢাকায় চলে এসো তবে। হ্যাঁ, সে অনেক দেরি এখনো। দেখা যাক। দেখা যাক ডাক বুঝি না। আসতেই হবে। আচ্ছা, গেলাম না হয়। দুজনেই একসঙ্গে হেসে উঠে লিফট ঘরে প্রবেশ করল। রাত্রি দ্বিপ্রহর পার হয়েছে। অজানা কারণে পরপর 2 বার ঘুম ভেঙে যাওয়ার পর খানখান হয়ে যাওয়া ঘুমের রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্যুত হয়ে গেল অভিনবের। তথাপি মিনিট 12 বিছানায় গড়াগড়ি করে, দীর্ণ ঘুমখানা জোড়া লাগানোর নানান উপায়ের চেষ্টা করে অবশেষে ঘুমের 14 পুরুষ কবর থেকে উত্তোলন করতে করতে রুম ছেড়ে বেরিয়ে এলো সে। গজগজ করতে করতে কয়েক কদম এগিয়ে আসতেই দৃষ্টিগোচর হল স্নিগ্ধ বাতাসে নিজেকে প্রজাপতির মতো উজাড় করে দিয়ে আশাবরী নিমিলিত চোখে দাঁড়িয়ে আছে বারান্দায়। তার পরনে সাদা রঙের কালো পেরে রকমারি নকশা সম্বলিত একটি আধপুরনো 3 পিস। 2 কাঁধ হয়ে বুকের ওপর ঝুলছে ধবধবে সাদা ওড়না। মৃদুমসৃণ ঘন উন্মুক্ত কেশদাম সমস্ত পিঠ জুড়ে জায়গা করে নিয়ে কটি ছুঁই ছুঁই। তার নধরখানি ঈষৎ বঙ্কিম ভঙ্গিতে কোনাকুনি লম্বা ছায়াপাত করেছে করিডোরের মেঝেতে। অভিনবের বিরক্তিটা কিছুটা লাঘব হল। মেয়েটাকে সচরাচর এই রূপে দেখা যায় না। অধিকন্তু প্রহসন করার একজন উপযুক্ত মানুষ পাওয়া গেল ভেবে অভিনব এগিয়ে যায় সেদিকে। পাথরের মেঝের ওপর হেঁটে কেউ একজন এদিকে আসছে বুঝতে পেরো আশা তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে সেদিকে ফিরে তাকাল। দেখা গেল ট্রাউজার আর গেঞ্জি পরনে আর ঘুম জড়িত এলোমেলো বদনখানি নিয়ে গায়ক এগিয়ে আসছে তার দিকে। কি এক অবর্ণনীয় অব্যাখ্যায় অভিমানে আশা মুখ ফিরিয়ে নেয়। ভাবনা এই, সবার সামনে অপমান করে এখন ঢং করতে আসা হচ্ছে। অভিনব কাছে এসে দাঁড়ায়। আশা এক পলক আর্দৃষ্টিতে তাকিয়ে আবারও চোখ ফেরায়। গায়ক এসে একটু দূরে দাঁড়িয়ে ভোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন ছুড়ে, না ঘুমিয়ে এখানে কি করছো আশাবরী? আশা নরমভাবে বলে, এই খাটে ঘুমোতে পারছি না, কেমন যেন নড়তে পারি না। গ্যারে যাই ভেতরে। আপনিও কি ঘুমাতে পারছেন না? না, খাট ঠিকই আছে। 2 বার ঘুম ভেঙে গেল। আশা সংশয় নিয়ে বলে, ইঁদুর আছে বোধ হয়। অভিনব নাক তুলে বলে, জি না, তোমার মেসঘরের মতন এখানে ইঁদুরের চাষ করা হয় না। ও আচ্ছা। হুমম, তখন কি বেশি ব্যথা পেয়েছিলে? অভিনব বলে, ঝাপসা অন্ধকারে বুঝতে পারিনি যে তুমি নাচতে না বলেছিলে। তাছাড়া আমারই বোঝা উচিত ছিল, তোমার মতো হাদারাম কিভাবে নাচতে পারে। আশা হার মেনে নিয়ে চুপ করে থাকে।
একটু পর থেমে থেমে সংকোচের সাথে চক্ষুদয় ক্ষীণ করে বলল, একটা কথা বলি? অভিনব কান খাড়া করে বল। আশা কয়েক মুহূর্ত আমতা আমতা করে কথাটা শুরু করে। আমি সাগর পাড়ে যেতে চেয়েছিলাম। তুলিকে বলেছিলাম, ও রাজি হয়নি। কালকের দিনটা তো পড়েই আছে। কাল সকালে যেও সবার সাথে। এখন তুফানের সময়। সাগর উত্তাল থাকে। খুব সাবধানে থাকতে হবে। এতটুকু বলে অভিনব আশার মুখের দিকে তাকিয়ে মনের ভাবটা হৃদয়ঙ্গম করার প্রয়াস করল। তুমি কি এখন যেতে চাইছ, আশাবৃ? আশা কুণ্ঠিত হয়ে হ্যাবাচোখ উপরে নিচে মাথা নাড়ল। তখন অভিনব পকেট থেকে মুঠোফোনটা বের করে স্ক্রুল করতে করতে বলল, ওকে, আমি ইহিতাকে ফোন করছি। ওই একটু আগে আমাকে বলেছিল রাতে সাগর পাড়ে যাবে। ওকে সহ ডাকি। ছোট বোন ইহিতাকে ফোন করে আদুরে সম্বোধনে হালকা কাপড়চোপড় পরে বেরিয়ে আসতে বলল সে। ইহিতা ব্যস্ততম ভঙ্গিতে জানাল, সে ফ্রেন্ডসদের সঙ্গে অনলাইনে লুডো খেলছে। এই বোর্ড শেষ হলেই সে তাদের সাথে যোগ দিবে। অনন্যপায় হয়ে অভিনব আর আশা রিসোর্ট ত্যাগ করে সায়েরের পাড়ের দিকে হাঁটা ধরল মধ্যরাতের আদিম নৈশব্দতার জাল ভেদ করে মুখ হয়ে। নির্দিষ্ট দূরত্বে পথ চলতে চলতে আশা বলল, আমরা একা যাচ্ছি। লোকে কি বলবে? তাহলে ফিরে যাও, আমি একাই যাচ্ছি। দাবড় খেয়ে আশা আর কথা না বলে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে দুজনে অবশেষে এসে পৌঁছায় কাঙ্ক্ষিত বালুকাবেলায়। স্বচ্ছ নির্মেঘ আকাশময় আজ ভরা পূর্ণিমার আলোয় আধারের ভরতুকি করছে। সুদূর থেকে ছুটে আসা বিশালদেহী সফেন লোনা জলরাশি নিজেদের একের পরে আহুতি দিচ্ছে সিক্ত বালুতটের চরণতলে। রূপালী জ্যোৎস্নার বৃষ্টিতে থইথই করছে উত্তাল সমুদ্র। উগ্র ক্রীড়াশীল স্রোতরাশি জ্যোৎস্নার কাঁধে করে দিকবিদিকে ভ্রমণ করে বেড়াচ্ছে যেন। সুতির বাতাসের দাপটে আশার রাশি রাশি এলোচুল অশরীরীর মতো ভয়ঙ্কর হয়ে উড়ছে, পরস্পর খেলছে, বসছে আবার উড়ছে। বাতাসের এই নির্যাতন বেশিক্ষণ সইতে না পেরে আশা চুলগুলো চুরোখোপা বেঁধে নিল তাড়াতাড়ি। তারপরও কয়েক গাছি অবাধ্য চুল কবরীচ্যুত হয়ে জ্বালাতন করে চলেছে কপালে, মুখে, ঘাড়ে। অভিনব নিজের দুই হাত বগলদাবা করে ঠায় দাঁড়িয়ে আবছা অন্ধকারে ডুবন্ত অস্তাচলের দিকে তাকিয়ে রইল। চারিপাশে লোকজন বিশেষ নেই। আশার ভয় ভয় করতে লাগল দেখে সে অভিনবের একটু কাছাকাছি গিয়ে ফিসফিস করে বলল, বলছিলাম, নামব পানিতে? অভিনব চমকে ধনচ্যুত হয়ে বলল, সাঁতার কাটতে পার? আশা উৎফুল্লচিত্তে মাথা কাত করে বলল, খুব পারি। আপনি পারেন? সাহস সঞ্চয় করে সুধাল আশা। আমি পারি না, অকপটে বলে অভিনব। শহরে বড় হয়েছি, সাঁতার শেখার সুযোগই হয়নি। আশার হাসি পেল। মনে মনে একচোট হেসে নিল সে। এরপর সরলভাবে বলল, আসুন নামি, সাঁতার না পারলে আমি শিখিয়ে দিব। অভিনব চোখ মোটকে তাকাল। কিন্তু ঘোলাটে অন্ধকারে আসা গায়কের মুখের ভাবমূর্তি টের পেল না সে। কাজেই সে নির্বিকার রইল। অপরদিকে অভিনব ভাবল আশা তাকে অগ্রাহ্য করছে। সে ক্রুদ্ধ হল। ঠিক তখনই অভিনবের মুঠোফোনটা টুংটাং করে ওঠল। আনলকট করতেই স্ক্রিনে ভেসে উঠল ইহিতার মেসেজ। ভাইয়া কোথায় তোমরা? আমি বেরিয়ে গেছি। তোমাদের পাচ্ছি না। অভিনব ঠিকানাটা পাঠিয়ে দিয়ে ফোনটা পকেটের গভীরে ছেড়ে দিল। মিনিট খানেক পরই ইহিতা এসে হাজির হল। সে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, যুথিকা আপু এসেছিল তোমাদের সাথে? না তো কেন? সন্নিগ্ধ গলায় জবাব দিল অভিনব। তাকে রেগেমেগে এদিক থেকে রিসোর্টে ফিরতে দেখলাম। তোমাদের একসাথে দেখে ফেলেছিল বোধহয়। শেষের কথাটা ভাইয়ের কানের কাছে ফিসফিসিয়ে বলল সে।
কিন্তু রাত্রির নিস্তব্ধতায় কথাটা আশার কর্ণরন্ধ্রে সূচাগ্রের মতন প্রকটিত হল। সে একটু বিচলিত হয়ে নিজ চিত্তবিকার গোপন করে আগের মতোই সমুদ্র দর্শনে রত হল। অভিনব একটু শব্দ করেই বলল, দেখে ফেললে কি? আমি কি ওর গার্লফ্রেন্ড না হবু স্ত্রী? তুইও এসব বিশ্বাস করছিস? অভিনব হাত উল্টে একটা হতাশ্বাস মোচন করে। আচ্ছা সরি, ইহিতা বলে নরম গলায়, কিন্তু বাবা মাও তো এটাই বিশ্বাস করে। কোথাও তুমি আশাকে পছন্দ করো না তো? ইহিতার চোখে ক্ষীণ সন্দেহ। অভিনব বিদ্যুৎস্পৃষ্টের মতো আচমকাই একনিমেষ পুলকিত হল। এরপর আর চোখে আশার দিকে তাকিয়ে মৃদু গর্বোদ্ধত হাসি দিয়ে বলল, ওর মধ্যে পছন্দ করার মতো কোনো রসদ আছে? ইহিতা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই অভিনব বলল, হ্যাঁ, তুই ওর সৌন্দর্যের কথা বলতে পারিস, কিন্তু মানুষের রূপই তো সব নয়, গুণও তো কিছু দরকার। আমি তাকে পছন্দ করি, বিয়ে করি, তারপর সারা জীবন ওর বোকামির আগুনে জলে পুড়ে দগ্ধ হই, তাই না? অশুভ চিন্তা করিস না, ভালো কিছু চিন্তা কর। ইহিতা শব্দ করে হাসতে হাসতে উচ্ছ্বাসিত হয়ে সমুদ্রে নেমে ঝাপটাঝাপটি শুরু করে দিল। আশা ভাবছিল, দুই ভাইবোন নিরালায় কি এমন বাক্যালাপ করছিল যা তাকে শুনতে দেওয়া দোষের। তিনজন উপস্থিত থাকাকালীন দুজনে ফিসফাস কানাকানি করতে নেই, এই কথাটি কি তারা জানে না? তারাই আবার নিজেদের কত সভ্য ভাবে। কিছুক্ষণ একাকী দাপাদাপি করার পর ইহিতা কুল দাঁড়িয়ে থাকা আশার উদ্দেশ্য হাঁক ছাড়ল। এসো আশা, নামো। আশা নিজের কুসুমপেলব পা দুটো এক পা সামনে এগিয়ে গম্ভীরমুখ গায়কের দিকে অনুমতি প্রার্থনার দৃষ্টিতে তাকাল। অভিনব মাথা নেড়ে সায় দিয়ে বলল, যাও, ওকে দেখে রেখো। ইহিতা, অত দূরে যাস না। এরপরের বীভৎস ঘটনাটি চোখের পলকে সংগঠিত হল। ইহিতা নামতে নামতে কোমর থেকে বুক অবধি পানিতে নেমে পড়েছিল আর সেখান থেকেই আশাকে হাঁকছিল। সে সময় জোয়ার কিংবা ভাটাজনিত কারণে সাগর দ্বিগুণ উতলা হচ্ছিল ধীরে ধীরে। আকস্মাতি বিশাল উঁচু একটি উর্মির হিল্লোলের তোড়ে ইহিতার কণ্ঠধ্বনি স্তব্ধ হয়ে গেল। আশাকে অনুমতি দিয়ে সেদিকে তাকাতেই অভিনবের পুরো মুখমণ্ডল কেলেহারির মতো বিবর্ণ হয়ে গেল। সে টলে গিয়ে উচ্চস্বরে ডাকল, ইহিতা। কোনো রূপ সারা শব্দ হল না। সাড়া না পেয়ে অভিনব পরমুহূর্তেই অগ্রপশ্চাৎ কিছু না ভেবেই দ্রুতবেগে উন্মত্ত উর্মিমালার দিকে ছুটল। লবণাক্ত জল যথাক্রমে স্পর্শ করল তার পা, হাঁটু, উরু এবং কোমর। আশাও নেমে পড়ল তার পিছু পিছু। মুখে ভয়ার্ত গলায় বলল, যাবেন না, আপনি সাঁতার পারেন না। অভিনব তার কথা শুনল বলেও মনে হল না। সে নামতে নামতে ঢেউস্ফীত জল হাতড়াতে লাগল। কোমর অবধি নেমে আরও একটু এগোনোর পর ইহিতা যেখানে খ্যাপা হিল্লোলের মুখে পড়ে অদৃশ্য হয়েছিল, অভিনব একই জায়গা থেকে অদৃশ্য হয়ে তলিয়ে গেল। আশাবরী অশ্রুরুদ্ধ কণ্ঠে চেঁচাল, কোথায় আপনি? আপনাকে বলেছিলাম না নামতে। হঠাৎই আশার মাথায় একটা কথা খেলে গেল বিদ্যুতের মতো, ওরা তো সাঁতার জানত না, আমি তো জানি। তাহলে আমি কেন এখানে ভয় পেয়ে দাঁড়িয়ে আছি? ভেবে আশাও তাড়াতাড়ি সেই অকুস্থলে গিয়ে তাদের সন্ধানে ডুব দিল এবং বাকিদের মতো সেও যথারীতি ভয়ঙ্কর কোনো আবর্তে পতিত হয়ে একটি অদৃষ্ট সুগভীর খাদে তলিয়ে গেল। দুর্ভাগ্যবশত কেউই খেয়াল করেনি যে মূল সৈকতের অদূরে রিসোর্টের কাছের এই জায়গাটি বিপজ্জনক এলাকায় হিসেবে চিহ্নিত ছিল। রাত গভীর হওয়ায় এলাকার নিরাপত্তা ব্যবস্থাতেও যথেষ্ট ঢিলেমি ছিল। চলবে।